গল্প ফ্লেকাচো। কলমে সাদিয়া শওকত বাবলি। তৃতীয় পর্ব। রাত্রি গভীর। চারিদিকটা নিস্তব্ধতায় ঢাকা। এই নিস্তব্ধতার বুক ছিঁড়েই হঠাৎ টোকা পড়ল বিভানের কক্ষের বন্ধ দরজায়। বিভান জেগেই ছিল। এক সত্যিকারের ধূমপান প্রেমীর ন্যায় সিগারেট ফুঁকছিল। তবে নিজের কক্ষের দরজায় টোকার শব্দ শুনেও কোনো সাড়া দিল না। এই সময়ে কে আসতে পারে তা সে জানে ভালোভাবেই। নির্ঘাত ইমাদ এসেছে। ইমাদকে যে বইটা পড়তে দেওয়া হয়েছিল তা এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয়। কিন্তু এ ব্যাটা তার প্রশ্নের উত্তর জানার জন্য বেশ অধৈর্য। নিশ্চয়ই অর্ধেকটা পড়ে আর অনলাইন ঘেটে কোনো রিভিউ মুখস্থ করে ছুটে এসেছে তা গড়াগড়িয়ে ঢালতে। বিভান দরজা খুলল না। ইমাদ যেন অস্থির হয়ে পড়ল আরো। এবার বেশ জোরে জোরেই দরজা ধাক্কা ধাক্কি শুরু করল। গলা উঁচিয়ে বলল, আমার বইটা পড়া শেষ। রিভিউ দেব। তাড়াতাড়ি দরজা খোল। বিভান একবার তাকালো দরজার পানে, অতঃপর সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়াগুলো হাওয়ায় উড়িয়ে দিতে দিতে অধর বাঁকিয়ে হাসলো একটুখানি। কিন্তু সাড়া দিল না কোনো। তবে এদের এত দরজা ধাক্কা ধাক্কি, উচ্চ কণ্ঠে ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল রূপন্তীর। বিছানা ছেড়ে উঠে এসে দরজা খুলল সেই, একটু এগিয়ে এসে দাঁড়ালো ইমাদের নিকটে। ঘুম ঘুম চোখ মুখে শুধালো, কি হয়েছে? এত রাতে এতটা চিৎকার চেঁচামেচি জুড়েছেন যে? ইমাদ কিছুটা অপ্রস্তুত হলো। জোরপূর্বক হেসে জবাব দিল, ইসাস, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। দুঃখিত, আমার আসলে বিভানের সাথে একটু দরকারি কাজ ছিল, তাই এত রাতে দরজা ধাক্কা ধাক্কি করছি। বিভানের কপালে ভাঁজ পড়ল। রূপন্তী উঠে এসেছে। বাহিরে দাঁড়িয়ে এত রাতে কথা বলছে ইমাদের সাথে। এতক্ষণ ইমাদ এত ডাকাডাকির পরেও বিভানকে নড়াতে পারেনি। অথচ রূপন্তীর কণ্ঠস্বর শ্রবণে এক লাফে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেল সে। হাতের সিগারেটের মস্তকটা চেপে ধরল পাশের দেয়ালে। আগুনটা নিভতেই সিগারেটটা ময়লার ঝুড়িতে ফেলে লম্বা লম্বা ফেলে এগিয়ে এলো দরজার পানে, খুলল দরজাটা। আশেপাশে একবার তাকিয়ে দেখে নিল রূপন্তীকে। অতঃপর থমথমে কণ্ঠে ইমাদকে বলল, ভিতরে আয়। ইমাদও আর কথা বাড়ালো না। এই মুহূর্তে রূপন্তীর সাথে কথা বলার তুলনায় বিভানের থেকে প্রশ্নের উত্তর জানা অধিক গুরুত্বপূর্ণ। তাছাড়া মেয়েটা ঘুমিয়েছিল, তার চিৎকার চেঁচামেচিতেই ঘুম ভেঙেছে। তাই অধিক বাকালাপে লিপ্ত না হয়ে মেয়েটাকে ঘুমাতে দেওয়া উচিত। ইমাদ কিঞ্চিত ওষ্ঠ প্রসারিত করল। নম্র কণ্ঠে বলল, আচ্ছা, আমি তাহলে যাই। বিভানের সাথে জরুরি কথা আছে একটু। তুমি ঘুমাও। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। চিবিয়ে চিবিয়ে সে বলল, তুই ভিতরে আসবি নাকি আমি দরজা বন্ধ করব? ইমাদ ভরকালো। তাড়াহুড়ো করে ঢুকলো বিভানের কক্ষের ভিতরে। ব্যস্ত হয়ে বলল, না না ভাই, দরজা বন্ধ করিস না। প্রশ্নের উত্তর না পেলে আজ রাতে ঘুম হবে না আমার। বিভান দরজাটা আটকে দিল আবারও। এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পাশে। সিগারেটের প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করতে করতে বলল, বই পড়ে রিভিউ দিবি, আমি তোর প্রশ্নেরও উত্তর দেব। এ কথা তো আমি আগেই বলেছি। বই পড়েছি। আর সেই রিভিউ দিতেই তো এত রাতে আসা। বিভান লাইটার দ্বারা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলল, তাহলে রিভিউটা দিয়ে ফেল। ইমাদ সময় নিল না, গড়গড় করে বইটা সম্পর্কে বলতে শুরু করল। বিভান অধর বাঁকালো। সিগারেট ফুঁকে ফুঁকতে শুধালো, বল তো, বইয়ের প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম শব্দ কি? কেমন জটিল প্রশ্ন! বই পড়ার সময় কি কেউ এত খেয়াল করে পড়ে নাকি? ইমাদ কপাল কুঁচকালো। কিছুটা বিরক্তি নিয়ে বলল, এত খেয়াল করে বই পড়া যায় নাকি? তুই রিভিউ চেয়েছিলি, আমি রিভিউ দিয়েছি, এখন আমার প্রশ্নের উত্তর দে। আমি বই পড়ে রিভিউ দেওয়ার কথা বলেছিলাম। অনলাইন ঘেটে একটা রিভিউ মুখস্থ করে দিতে বলিনি। ধরা পড়ে আমতা আমতা শুরু করলো ইমাদ, সাথে বিরক্তিও বাড়ল তার। এ ব্যাটার কাছে একটা মিথ্যা বলেও শান্তি নেই। কিভাবে যেন সব ধরে ফেলে। সময়টাই নষ্ট। এর থেকে এই সময়টা বসে বসে যদি বইটার আরেকটু পড়তো তাহলে আগানো যেত। শুধু শুধুই অনলাইন ঘেটে এর রিভিউ মুখস্থ করল। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল ইমাদ। একটু সময় নিয়ে বলল, একটা কথা ছিল আমার। বলে ফেল। এভাবে একা একা বাড়িতে দুইজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ মানে রূপন্তী এবং তুই থাকছিস। ব্যাপারটা কেমন বিদ্ঘুটে লাগছে না? বিভান তাকালো ইমাদের পানে। শীতল কণ্ঠে বলল, যে দেশে লিভ ইনের প্রচলন রয়েছে
সে দেশে ছোটবেলা থেকে বসবাস করেও আজ হঠাৎ প্রাপ্তবয়স্ক নারী পুরুষের এক বাড়িতে থাকা নিয়ে তোর মাথা ব্যথা শুরু হলো যে। ইমাদ আমতলি আমতা শুরু করলো। ইতস্তত করে বলল, না মানে বাঙালি তো। দিন শেষে মনের মধ্যে হালাল হারাম ভালো মন্দ নিয়ে একটা খুঁতখুঁতুনি থেকেই যায়। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। থমথমে কণ্ঠে সে বলল, এক বাড়িতে থাকছি, এক কক্ষে না। এক বাড়িতে থাকলেও আমাদের দিনের মধ্যে দুই একবার দেখা হয় কিনা সন্দেহ। আর যাই হোক, শত্রুর মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ইমাদ যেন একটু হলেও ভরসা পেল। একটা মানুষ যতই আধুনিক হোক না কেন, প্রিয় মানুষের ক্ষেত্রে একটু খুঁতখুঁতুনি ভাব থেকেই যায়। নিজের সবকিছু সানন্দে অন্যদের সাথে ভাগ করে নেওয়া গেলেও প্রিয় মানুষটাকে খুব সহজে ভাগ করা যায় না। তেমনই এ বাড়িতে পা রাখার পরবর্তীতে যখনই ইমাদ শুনেছিল বিভান আর রূপন্তী এক বাড়িতে থাকে, তখনই হৃদয়ে একটা হিংসাত্মক মনোভাব, ভয়ের সৃষ্টি হয়েছিল। তবে বিভানের ইন্টারেস্ট নেই শুনে একটু হলেও আশ্বাস পেল ছেলেটা। ইমাদ আর ওখানে দাঁড়ালো না। বইটা হাতে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। যেভাবেই হোক এই বইটা তাকে শেষ করতে হবে এখন। তারপর প্রশ্নের উত্তর জানতে হবে। শিক্ষার্থীদের সমাগমে ভরে উঠেছে কলেজ প্রাঙ্গণ। কেউ যাচ্ছে তো কেউ আসছে। আবার কেউ কেউ কলেজ ক্যাম্পাসেই সবুজ ঘাসের উপরে বসে আড্ডায় মেতেছে। রূপন্তী কিছু বই হাতে একবার চোখ বুলালো চারপাশে। অতঃপর জনসমাগম ঠেলে গিয়ে বসালো একটু দূরে নিরিবিলি এক গাছের নিচে। এখানটায় মানুষজন নেই তেমন। গাছটাও বেশ বর্ষর। রূপন্তী হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা একটি পাতা হাতে তুলে নিল। এই গাছটি থেকেই শুকিয়ে বিচ্ছিন্ন হয়ে ঝরে পড়েছে সুন্দর তিনকোনা আকৃতির এই পাতাটা। বাংলাদেশে সচরাচর এই ধরনের গাছ দেখা যায় না। রূপন্তী এই গাছগুলো এর আগে দেখেছিল টিভিতে, বিভিন্ন নাটক সিনেমায় দেখেছিল। তখন থেকেই মেয়েটার ভীষণ শখ ছিল এই পাতাগুলো একটু হাতে তুলে নেওয়ার, একটু ছুঁয়ে দেখার। আজ সেই শখ পূর্ণ হলো। আচ্ছা, এই ভিনদেশি উদ্ভিদটার নাম কি? জানা নেই রূপন্তীর। আপাতত সে জানার চেষ্টাও করল না। হাতের পাতাটা একটা বইয়ের ভাঁজে চাপা দিয়ে রাখল খুব যত্নে। অতঃপর আরেকটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে পড়তে শুরু করল। কিঞ্চিত সময় গড়াতেই এক তরুণীরা কণ্ঠস্বর ভেসে এলো। ইংরেজি বাক্যে সে তরুণী শুধালো, একা একা বই পড়ব? রূপন্তী বইয়ের ভাঁজ থেকে দৃষ্টি সরালো। পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল এক বিদেশি তরুণীকে। বিদেশি বলতে এদেশীয় শ্বেতাঙ্গী তরুণী সে। রূপন্তী সৌজন্য সূচক হাসল। মাথা নাড়িয়ে বোঝালো, হ্যাঁ। মেয়েটি আরেকটু এগিয়ে এলো, বসল রূপন্তীর পাশে। ওষ্ঠে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আমি এলিনা। তুমি। আমি রূপন্তী। কোন দেশ থেকে এসেছো তুমি? বাংলাদেশ। মেয়েটি যেন কিঞ্চিত অবাক হলো। পূর্বের তুলনায় চোখ দুটো বড় বড় করে বলল, তুমিও বাংলাদেশী? আমাদের এই কলেজে দেখছি অনেক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। রূপন্তী প্রত্যুত্তর করালো না, বিনিময়ে হাসল শুধু। এর মধ্যে ওই স্থানে এসে উপস্থিত হলো ইমাদ, বিভান এবং জ্যাক। ইমাদ বেশ হাস্যোজ্জ্বল স্বরেই বলল, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি। রূপন্তী কপাল কুঁচকালো। অবাক স্বরে শুধালো, আমাকে খুঁজেছেন? জি খুঁজেছি। কথাটা বলতে বলতেই মেয়েটার পাশে বসে পড়ল ইমাদ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো সাথে সাথে। ইমাদ কি ইদানিং একটু বেশিই ঘেঁষছে না রূপন্তীর? মেয়েটাকে নিয়ে বেশ মাথা ব্যথাও দেখাচ্ছে। বিভানের ভাবনার মধ্যেই ইমাদ আবার রূপন্তীকে বলল, তোমার নামটা কিন্তু ভীষণ সুন্দর। আমার বেশ ভালো লেগেছে। রূপন্তী আলতো হাসল। ভদ্রতার সাথে বলল, ধন্যবাদ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। থমথমে কণ্ঠে সে বলল, ইমাদ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, চলে আয়। ইমাদ উঠল না। Barambalala. আরে ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি আছে। এসেছি যখন রূপন্তীর সাথে একটু গল্প করে যাই। গতকাল ভাবলাম মেয়েটার সাথে একটু গল্প করব, তা একটা বই হাতে ধরিয়ে দিয়ে বসিয়ে দিলি। সকালে উঠে আর পেলামই না মেয়েটাকে। এখন যখন পেয়েছি আর ছাড়ছি না। তুই ওকে না ছাড় আর কে? বিভানের রুক্ষ কণ্ঠস্বর। অপ্রস্তুত হল ইমাদ। কোন কথা কথায় নিয়ে গেল ছেলেটা। রূপন্তী এখন কি ভাবলো কে জানে। নিজের করা প্রশ্নে নিজেও অপ্রস্তুত হল বিভান। এখানে তো ধাবা ছাড়ার মতো এমন কোনো প্রসঙ্গই ওঠেনি, তাহলে সে হঠাৎ রাগের বশে এমন প্রশ্ন করে বসল কেন?
সবচেয়ে বড় কথা, রূপন্তীর সাথে ইমাদকে দেখে তারই রাগই বা কেন উঠল। ইমাদ বা রূপন্তী দুজনই প্রাপ্তবয়স্ক স্বাধীন নারী পুরুষ। তারা তাদের ইচ্ছে অনুযায়ী যে কারো সাথে মেশার, প্রেমের, ভালোবাসার কিংবা বিবাহের অধিকার রাখে। এখানে তার তো রাগের কিছু নেই। পরক্ষণে হঠাৎ বিভানের হৃদয়ে আবার কড়া নাড়ল। প্রেমের, ভালোবাসার কিংবা বিবাহের অধিকার রাখে, সাথে সাথে কলিজাটা ছ্যাঁতো করে উঠল তার। কেমন অস্থির হয়ে উঠল মুহূর্তেই। বিন্দু বিন্দু ঘামের দেখা মিলল ললাটে। বুকের ভিতরটাতেও কেমন চিনচিনে এক ব্যথার আনাগোনা শুরু হয়েছে। এমন কেন হচ্ছে? এত অস্থিরতা কেন? বিভান কি তবে অসুস্থতা বোধ করছে? কোনো কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে? হবে হয়তো তাই। গত বছর বাইরে খেতে খেতে যখন গ্যাস্ট্রিকে সমস্যা দেখা দিল তখনও তো এমন অস্থির লাগতো, বুকে পেটে ব্যথা হতো। ব্যথার দাপটে শরীর ঘেমে যেত। তবে কি সে রোগ আবার ফিরে এলো? অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আবার। বোকা মানব! এত জ্ঞানী চতুর হয়েও ধরতে পারল কোনটা মনের অসুস্থতা আর কোনটা শরীরের। মনের ব্যথা নিয়ে সে চিন্তা করছে ডাক্তারের কাছে ছোটার। কিন্তু ব্যথা কি আর সে সারাতে পারবে? বিভান উল্টো ঘুরল। বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থ করল কিঞ্চিত। অতঃপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইমাদের নিকটে। ছেলেটার বাহুতে হাত রেখে বলল, লাইব্রেরিতে চল, কিছু বই সংগ্রহ করতে হবে। ইমাদ উঠালো না। ঘাড় বাঁকিয়ে বিভানের পানে তাকিয়ে বলল, জ্যাককে নিয়ে যা। জ্যাককে দিয়ে হবে না, তোকেই লাগবে। তো কোনো কথাই শুনছে না। একের পর এক অজুহাত দিয়ে যাচ্ছে। বিভান কিছুটা চড়া গলায় এবার বলল, পাছায় সুপার গ্লু লেগেছে। তোর ওই দুম্বার ন্যায় মোটা পাছা চিপকে গেছে এখানকার মাটির সাথে। উঠতে পারছিস না, লাথি মেরে উঠাতে হবে। হেসে উঠল জ্যাক। সে খুব বেশি বাংলা না বুঝলেও বেশ অনেক বছর ধরে বিভান আর ইমাদের সাথে থাকার সুবাদে কিছু কিছু বচে। তেমনি এ কথাটাও বুঝে নিয়েছে। অপ্রস্তুত হল ইমাদ। কি বিশ্রী কথা! তাও দুটো মেয়ের সম্মুখে। যদিও এদেশীয় শ্বেতাঙ্গী তরুণী এ কথার মানে বোঝেনি, তবে রূপন্তী তো বুঝেছে। অবশ্য ইমাদের কাছে এ বিদেশি তরুণী কোনো গুরুত্ব রাখেও না। যে গুরুত্ব রাখে সে সব বুঝে নিয়েছে। ইমাদ আর চোখে তাকালো রূপন্তীর পানে। মেয়েটা ঠোঁট টিপে হাসছে। লজ্জা, অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল বেচারা। শেষে কিনা এই বদছেলে তার পাছাকে দুম্বার পাছারং তুলনা করল। ছি ছি, এই মুখ নিয়ে আর রূপন্তীর সম্মুখে বসে থাকতেই তো অস্বস্তি হচ্ছে ভীষণ। ইমাদ উঠে দাঁড়ালো। জোরপূর্বক হেসে বিভানকে বলল, নিশ্চয়ই জরুরি কোনো বই খুঁজতে যাবি লাইব্রেরিতে। তাহলে তো আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। Kala kala. কথাটা বলে ওই স্থানে আর এক মুহূর্তও দাঁড়ালো না বেচারা। এলোমেলো পা ফেলে দ্রুততার সাথে কেটে পড়ল রূপন্তীর সম্মুখ থেকে। বিভান শেষ একবার তাকালো রূপন্তীর পানে, অতঃপর জ্যাককে সাথে নিয়ে প্রস্থান ঘটালো ইমাদের পিছু পিছু। সন্ধ্যার সময় চারদিকটা ধীরে ধীরে আঁধারে ঢেকে যেতে শুরু করেছে। রূপন্তী বাড়ি ফিরল কেবলই। কলেজ শেষে একটা পার্ট টাইম চাকরির বিষয়ে আলোচনা করতে গিয়ে এই দেরিটা হলো। কলেজ লাইব্রেরিতেই সহকারী পোস্টটা খালি হয়েছে। সকলে সাক্ষাৎ হওয়া এলিনা নামক মেয়েটার থেকে তথ্যটা পেতেই তাই ছুটে গিয়েছিল রূপন্তী। কতদিনই বা এ বাড়িতে থাকা যাবে, তাও রান্নার লোক হিসেবে। যত দ্রুত সম্ভব একটা ছোট খাটো চাকরির ব্যবস্থা করে হোস্টেলে উঠতে হবে। এ বাড়িতে থাকার প্রতিটি মুহূর্তই যেন মেয়েটার জন্য অপমান এবং কষ্টকর। আগে তো তাও বিভান একা অপমান করত। এখন আবার জুটেছে তার মামা, মামি, মামাতো বোন এসে অপমান করে যায়। দীর্ঘশ্বাস ফেলল রূপন্তী। দরজা গলিয়ে গৃহের ভিতরে পা রাখতেই ভেসে এলো বিভানের কণ্ঠস্বর। বেশ থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? এত দেরি কেন হলো? রূপন্তী থমকে দাঁড়ালো। বিভানের প্রশ্নের উত্তর দিতে গিয়েও থেমে গেল। এখন যদি সে সত্যি বলে দেয়, অর্থাৎ চাকরি খুঁজতে যাওয়ার ব্যাপারে বলে, তাহলে এই লোক কোনো ঝামেলা করলেও করতে পারে। এমনিও তো তার কোনো ভালো এর সহ্য হয় না। রূপন্তী কথা ঘুরালো। কপাল কুঁচকে বলল, যেখানে খুশি গিয়েছিলাম তা আপনাকে বলতে হবে কেন? তুমি আমার বাড়িতে থাকছো, তো কি হয়েছে? আপনার বাড়িতে থাকছি বলেই কি আপনাকে সব বলতে হবে নাকি? বিভানের মন মেজাজ আগে থেকেই ক্ষিপ্ত ছিল।
সকালে ইমাদের কাণ্ড কারখানা, তারপর রূপন্তীর দেরিতে বাড়ি ফেরা, এখন আবার তার করা প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলছে। রূপন্তীর পানে তেড়ে গেল বিভান। দাঁতে দাঁত পিষে বলল, হ্যাঁ বলতে হবে। আমার বাড়িতে থাকছ তুমি, আমার পয়সায় খাচ্ছ, সুতরাং কোথায় যাচ্ছ কি করছো সব বলতে হবে তোমাকে। লোকটা আবারও থাকার খোটা দিল, সাথে খাওয়ার খোটাও দিচ্ছে কি সাবলীলভাবে। ভিখারিকে এক বেলা খাইয়েও তো মানুষ এভাবে খাবার খোটা দেয় না যেভাবে বিভান দিচ্ছে। পৃথিবীতে সবচেয়ে বড় অপমান বোধ হয় এই খাবারের খোটা দেওয়া। কি বিদ্ঘুটে লাগে শুনতে। লজ্জা অপমানে মুষরে পড়ে হৃদয়। এতদিনের অপমান তাও একটা পদে ছিল, কিন্তু আজ এই খাবার খোটাটা একটু ভিন্নভাবেই আঘাত করল রূপন্তীর হৃদয়ে। তাছাড়া সে কি ইচ্ছাকৃতভাবে খাচ্ছে নাকি বিভানের পয়সায়? রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল, সেখান থেকে যা পেত তা দ্বারাই তো পেট চালাতে চেয়েছিল। তারপর একটু ঠিকঠাক হয় হোস্টেলে সিট পেলে সেখানে উঠতে চেয়েছিল। বিভানি তো কিছু হতে দিল না, জোর জবরদস্তি করে তার চাকরিটা ছাড়ালো, এখন আবার থাকা খাওয়ার খোটা দিচ্ছেন। তাও তো বিনা পয়সায় খাচ্ছে না, পরিশ্রমের বিনিময়ে খাচ্ছে। রূপন্তীর হৃদয়ে ক্রোধ জন্মালো বেজায়। রেগেমেগে বলল, আপনার পয়সায় খাচ্ছি ঠিক, তবে পরিশ্রমের করে। রোজ রান্না করে খাওয়াচ্ছি আপনাকে, তার বিনিময়ে নিজেও খাচ্ছি। আপনি আমাকে ট্যাকে উঠিয়ে বসিয়ে বসিয়ে আরামে খাওয়াচ্ছেন না, যেভাবেই খাচ্ছ আমার পয়সায় তো। সুতরাং তুমি আমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য। রূপন্তীর মেজাজের পারদ যেন ধূপধাপ করে উপরে উঠল। শক্ত কণ্ঠে বলল, আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। তাতে আপনার যে বাল ছেঁড়ার ছিঁড়ে করে নিন। আপনার মতো পুরুষ আমি পাত্তা দেই। নিহাত এখন এদেশে এসে বিপদে পড়েছি, নয়তো আপনার মতো নষ্ট, অভদ্র পুরুষের পানে রূপন্তী কখনো ফিরেও তাকাত না। বিভানের চোখে মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। ক্রোধে থরথরিয়ে কেঁপে উঠল যেন শরীরখানা। এইটুকু পুচকে মেয়ে কিনা তাকে এতটা বাজেভাবে অপমান করল, তাও তার অপ্রিয় শত্রুর মেয়ে। আজ অবধি যেখানে কেউ তার মুখের উপরে কথা বলার সাহস দেখায়নি, সেখানে এই অপ্রিয় শত্রুর মেয়েটা নাকি তাকে পাত্তা দেয় না। তাহলে কাকে পাত্তা দেয়? আবার কত বড় অশ্লীল ভাষা ব্যবহার করে বলল, আপনার যে বাল ছেঁড়ার ছিঁড়ে নিন। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না বিভান। হাত উঁচিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসল রূপন্তীর গালে। হিসহিসিয়ে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। দয়া ধরে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, আর আমাকেই বলছো পাত্তা দেও না। তাহলে কাকে পাত্তা দেও? ওই এরিক আর আমাকে। বেশ জোরালো থাপ্পড়। মাথাটা ভনভন করে ঘুরে উঠল রূপন্তীর, নরম গালটা ব্যথায় টনটন করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটোও জ্বলে উঠেছে। অজান্তেই গালে হাত চলে গেল মেয়েটার। থমকানো দৃষ্টিতে সে চেয়ে রইল বিভানের পানে। এতদিন তো শুধু এ লোক তাকে অপমান করেছে, এখন গায়ে হাত তোলাও শুরু করেছে। এই অধিকার একে কে দিয়েছে? 1 পয়সা খাওয়ালে 10 পয়সার অপমান করেছে, পরিশ্রম করেছে। ফুঁসে উঠল রূপন্তী। হুট করেই পাল্টা একটা থাপ্পড় বসালো বিভানের গালে। দাঁতে দাঁত চেপে বলল, ছোটবেলায় কমপ্লেন না খাওয়ার দরুন একটু খাটো রয়ে গেছি, নয়তো থাপ্পড়টা আরো জোরে লাগতো। যাক, জোরে লাগা আর আস্তে লাগা মুখ্য বিষয় নয়। দ্য গ্রেটেস্ট বিভান ইয়াফির গালে যে থাপ্পড়টা যে মারতে পেরেছি এটাই মুখ্য। থামল রূপন্তী। আবার বলল, গরিব হতে পারি, বাপ সামান্য একজন ড্রাইভার হতে পারে, 2 বেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কখনো সমঝোতা করিনি। তবে এদেশে এসে ভাগ্যের নির্মম খেলায় আপনার সম্মুখে বারবার নিজের আত্মসম্মানের বিসর্জন দিতে হয়েছে। তবুও চুপ ছিলাম। কিন্তু আজকে তো আপনি সীমাই অতিক্রম করে ফেলেছেন। ফের আমার গায়ে হাত তুলতে আসলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। বিভান হতভম্ব হয়ে পড়েছে। এই মেয়ে তাকে থাপ্পড় মারল, Thapera. তারপর আবার এতগুলো কথাও শোনালো। দিন দিন যেন এই মেয়ের সাহস বেড়ে যাচ্ছে। বিভান কটমট করল, কণ্ঠে হুঙ্কার তুলে বলল, এত বড় সাহস তোর! তুই আমার গায়ে হাত তুললি? এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে। বেয়াদব অসভ্য মেয়ে! রূপন্তী এমনিই বাড়িতে থাকবে না। এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্যেই তো এত চাকরি খোঁজাখুঁজির তারা। তবে এই লোককেও আর ইঞ্চি ছাড় দিবে না সে। ওই যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, মানলে তাল গাছ, না মানলে বাল গাছ।
এতদিন এই লোককে মেনেছে, নরম ভাষায় কথা বলছে বলে বেশি বেড়ে গেছে। Aranaya. আর একে মেনে চলবে না রূপন্তী, তাতে কি হয় দেখা যাবে। মেয়েটা চোখে চোখ রাখল বিভানের। শক্ত কণ্ঠে বলল, এ বাড়ি শুধুমাত্র আপনার নয়, এ বাড়ি আপনার দাদা দাদিরও। আর তারাই আমাকে এখানে পাঠিয়েছেন। সুতরাং আমি এ বাড়িতেই থাকবো, এখানেই। আপনার সমস্যা হলে আপনি এ বাড়ি থেকে বেরিয়ে যান। বিভান এতক্ষণ শুধুমাত্র হতবাক হচ্ছিল এই মেয়ের আচার আচরণে। তবে এবার যেন বেহুশ হওয়ার উপক্রম। তার বাড়ি থেকে তাকেই বলছে এই মেয়ে বেরিয়ে যেতে। বিভান হাত উঁচিয়ে নিজের তর্জনী আঙ্গুলটা তাক করল রূপন্তীর পানে। কটমট করে বলল, Dekha. আর বলতে পারল না বিভান। রূপন্তী নিজের হাত উঁচিয়ে তার তর্জনী আঙ্গুলে একটা টোকা মারল। অতঃপর বলল, আজ থেকে আমি আপনার জন্য কোনো ধরনের রান্না করতে পারবো না। প্রয়োজনে আমি আবার ওই রেস্টুরেন্টে কাজ নেব, আরও ছোট টাইট পোশাক পরব, তবুও আপনার জন্য রান্না করে খেয়ে খোটা শুনব না। To me. মুহূর্তেই তুই তোকারি থেকে আবারও তুমিতে ফিরে এলো বেচারা। রূপন্তী ভেঙচি কাটল। বিভানের কোনো কথা না শুনেই পা বাড়ালো নিজের কক্ষের পানে। বিভান গলা উচালো, শাসিয়ে বলল, বাড়ির বাইরে পা রেখে দেখো, আমি তোমার ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখব। রূপন্তী নিজের পা চালনা বন্ধ করল। পিছন ঘুরে দৌড়ে এসে দাঁড়ালো বিভানের মুখোমুখি। চোখ ছোট ছোট করে বলল, আপনি না একটু আগে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন? বিভান অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে। কোনটা মুখ ফসকে বেরিয়েছে? আগেরটা নাকি পরেরটা? বিভানের অপ্রস্তুত ভাব বাড়ল। কি উত্তর দিবে সে? এই মুহূর্তে এক সামান্য সহজ প্রশ্নও যেন তার নিকট জটিল মনে হচ্ছে। ইদানিং নিজের উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ নেই বিভানের। তার উপরে এই মেয়েটার পুলিশের ন্যায় জেরা। না পারছে রূপন্তীকে সে ছাড়তে, আর না পারছে পুরোপুরি ভাবে ধরতে। ছাড়তে গেলে কষ্ট হয়, বক্ষে এক নিদারুণ যন্ত্রণার আবির্ভাব ঘটে, আর ধরতে গেলে চোখের সম্মুখে ভেসে ওঠে মৃত বাবা মায়ের নিথর মুখশ্রী। বারবার শুধু মনে হয় এই মেয়েটার বাবা তার বাবা মায়ের হত্যাকারী, এই মেয়েটার বাবা তাকে এতিম করেছে। দীর্ঘশ্বাস ফেলল বিভান। তার ভাবনার মধ্যেই রূপন্তী আবার শুধালো, কি হলো বলছেন না যে? কোনটা মুখ ফসকে বেরিয়েছে? আগেরটা নাকি পরেরটা? এলোমেলো দৃষ্টি ফেলল ছেলেটা, সাথে বিরক্ত হলো বেজায়। মেয়েটা যেন জোকের ন্যায় ধরেছে তাকে। মুখ ফসকে না হয় দুটো বাক্য বেরিয়েই গেছে, সেটা নিয়ে আবার প্রশ্ন করতে হবে কেন? কি এক ঝামেলা! কিন্তু এখন এখানে আর দাঁড়ানো যাবে না। নয়তো এই মেয়ে প্রশ্ন করতে করতেই তার গলায় ফাঁস পরিয়ে দিবে। একটু সময় নিল বিভান। এরপর কিছুটা অপ্রস্তুত কণ্ঠেই জবাব দিল, দুইটাই। শব্দটা কোনো মতে দুই ওষ্ঠ নাড়িয়ে উচ্চারণ করেই নিজ কক্ষের পানে হাঁটা লাগালো ছেলেটা। কপালে ভাঁজ পড়ল রূপন্তীর। তৎক্ষণাৎ পিছন থেকে ডেকে বলল, আরে কোথায় যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তর তো দিয়ে যান। বিভান দাঁড়ালো না একটু, এমনকি ফিরলও না রূপন্তীর পানে। যত্রতত্র পায়ে সোজা ঢুকে গেল নিজ কক্ষে। আবার শব্দ করে আটকেও দিল কক্ষের দরজাটা। রূপন্তী হতবাক হলো। কি হলো ব্যাপারটা? এতক্ষণ তো বেশ চটপট দেখাচ্ছিল লোকটা। তাহলে হঠাৎ পালালো কেন? তাও সামান্য একটা প্রশ্নের উত্তর না দিতে পেরে। রূপন্তী কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের কক্ষের বন্ধ দরজার পানে, তবে তার ছোট মাথায় ঢুকলো না কিছুই। হতাশার নিঃশ্বাস ফেলল মেয়েটা, চলে এলো নিজ কক্ষে। ঠাস করে শুয়ে পড়ল বিছানায়। মাথা ভর্তি এখন বিভিন্ন চিন্তা। যেভাবেই হোক এ বাড়ি ছাড়তে হবে তাকে। এতদিন বিপদে পড়ে নিজের আত্মসম্মানের বলিদান দিয়ে থেকেছে এ বাড়িতে। কিন্তু আজকে যা হলো, এরপর আর এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আগে তো তাও বিভান শুধু অপমান করত, কিন্তু আজ তো গায়েও হাত তুলেছে। কিন্তু সমস্যা হলো এই বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও থাকার জন্য অর্থের প্রয়োজন। একা একটা মেয়ে মানুষ হয়ে তো আর রাস্তায় থাকা সম্ভব নয়। কিন্তু এখন অর্থের যোগান হবে কোথা থেকে? দীর্ঘশ্বাস ফেলল রূপন্তী। এ পৃথিবীতে অর্থ ব্যতীত সবাই অসহায়। দেশ থেকে আসার সময় নিজের জমানো এবং বাবা মায়ের দেওয়া যে সামান্য অর্থ এনেছিল তাতে হয়তো খাওয়াটা চলবে। কিন্তু হোস্টেলে ওঠা, বাহিরে চলা ফেরা হবে না। বিছানায় উঠে বসল মেয়েটা। বাবার কাছে একবার চেয়ে দেখবে যে সে কি বলে। অবশ্য বাবার কাছে চাইলে হাজার কষ্ট হলেও বাবা তার জন্য টাকা পাঠাবেন।
মধ্যবিত্ত পরিবারের সন্তান রূপন্তী, বাবা সামান্য একজন ড্রাইভার। সারাদিন কতটা পরিশ্রম করে অর্থ উপার্জন সংসার চালায় তা সে জানে। এতদিন তাই আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও এখানে থেকেছে, তবুও বাবার কাছে বলেনি। নিজের আত্মসম্মান বলিদান দিলেও বাবাকে কষ্ট দিতে চায়নি। কিন্তু এখন যে আর উপায় নেই। ব্যাগ হাতড়ে নিজের মোবাইলটা বের করে কল করল রূপন্তী, অতঃপর খুব বেশি সময় না নিয়ে কল লাগালো সালাম হোসেনের নাম্বারে। সালাম হোসেন বাড়িতেই ছিলেন। এ বাড়িতে এখন শুধুমাত্র দুজন বুড়ো বুড়ির বসবাস। তারা কোথাও কাজে গেলে বা বের হলেই তার ডাক পড়ে, এছাড়া সারাদিনই বসা। হুট করেই মোবাইলে মেয়ের কল আসতেই ওষ্ঠে হাসি ফুটে উঠল সালাম হোসেনের। বড় আদরের মেয়েটা তার। দেশে থাকতে সারাদিন তার আগে পিছে ঘুর ঘুর করত। যেদিন থেকে রূপন্তী বাংলাদেশ থেকে ভিনদেশে পাড়ি জমিয়েছে সেদিন থেকে যেন তার ঘরটাও খালি হয়ে গিয়েছে। মেয়ে ব্যতীত হৃদয় পুড়ছে প্রতিনিয়ত। তবে কিছু যে করার নেই। মেয়ের ভালোর জন্য এইটুকু সহ্য যে তাকে করতেই হবে। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সালাম হোসেনের বুক চিরে। জুবাইদা বেগম যেদিন রূপন্তীর বাহিরে পড়তে যাওয়ার প্রস্তাবটা তার সম্মুখে রেখেছিলেন সেদিনই তার ইচ্ছে হয়েছিল প্রস্তাবটা প্রত্যাখ্যান করার। বলতে ইচ্ছে হয়েছিল, আমার মেয়েকে আমি কোথাও যেতে দেব না। ও আমার কাছেই থাকবে। কিন্তু ইচ্ছে হলেই কি সব করা যায়? বিশেষ করে পুরুষ মানুষদের এত নরম হলে চলে না। তাছাড়া বাহিরে পড়তে গেলে যে রূপন্তীর ভবিষ্যৎটাই উজ্জ্বল হবে। মেয়েটা তার সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে। তার মতো এক সামান্য চাকরি করে ওর কাছ থেকে অপমান সহ্য করে বাঁচতে হবে না। সে হয়তো তার মেয়ের গর্বের কারণ হতে পারেননি, কিন্তু তার মেয়ে অবশ্যই তার গর্বের কারণ হবে। সালাম হোসেন আর সময় ব্যয় করলেন না। এরপর আরো ভাবতে বসলে হয়তো কলটাই কেটে যাবে। দ্রুত সে কলটা ধরল। মোবাইলটা কানের কাছে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আম্মা। কেমন আছো? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ আব্বু, ভালো আছি। তুমি কেমন আছো? আম্মু, ভাই তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভালো আছে আম্মা। বাবা মেয়ের কথা চলতে রইল। আরো কিছুক্ষণ অতিবাহিত হলে এক পর্যায়ে রূপন্তী বলল, তোমার সাথে একটা কথা ছিল আব্বু। কি কথা? রূপন্তী কিছুটা ইতস্তত করেই বলল, কিছু টাকা লাগতো। আসলে এখানে বিভানের বিষয়টা প্রকাশ করতে গিয়েও থেমে গেল রূপন্তী। এদেশে এসে সে এতটা অপমানিত হচ্ছে, কষ্ট পাচ্ছে শুনলে নিশ্চয়ই তার বাবা চিন্তা করবেন। তিনিও কষ্ট পাবেন। তাই কথা ঘুরিয়ে নিল মেয়েটা। আবার বলল, আসলে যে টাকাটা নিয়ে এসেছিলাম তাতে হচ্ছে না। এর মধ্যে কিছু বই কিনতে হবে, তাই আর কি। টাকার কথা শুনেই মুখটা চুপসে গেল সালাম সাহেবের। এই বাজারে সংসার চালাতেই হিমশিম খেতে হয়, তাকে আবার মেয়েকে বিদেশে টাকা পাঠাবেন কোথা থেকে? যদিও জুবাইদা বেগম যথেষ্ট সাহায্য করেন তাদের। এই যে রূপন্তী টাকা চেয়েছে শুনলে সে টাকাটাও তিনি খুশি মনে দিবেন। কিন্তু মানুষের কাছে হাত পাততে যে লজ্জা লাগে সালাম হোসেনের। তাকে কাজে রেখেছেন জুবাইদা বেগম, সংসার চালাচ্ছেন, মেয়েকে বিদেশে পাঠিয়েছেন পড়তে, নয়তো এত ক্ষমতা তার মতো ক্ষুদ্র মধ্যবিত্ত মানবের ছিল না। এখন মেয়ের খরচাটাও যদি হাত পেতে চাইতে হয়। মনে মনে বিশাল এক চিন্তায় পতিত হলেও মেয়ের নিকট তা ধরা দিলেন না লোকটা। বেশ হাসিখুশিভাবেই বললেন, তুমি চিন্তা করো না আম্মা। আমি অতি দ্রুত টাকা পাঠিয়ে দেব। Aga. এর মধ্যে সালাম হোসেনের নিকট এসে উপস্থিত হলেন রূপন্তীর মা। হ্যাংলা পাতলা দেহি, অনেকটা রূপন্তীর নাই চেহারা তার। উৎসুক হয়ে তিনি শুধালেন, কে কল করেছে? রূপন্তী। আমাকে একটু দাও, আমিও কথা বলি। সালাম হোসেন মোবাইলটা বাড়িয়ে দিলেন স্ত্রীর পানে। অতঃপর বললেন, নাও কথা বলো। রাত্রি কিছুটা বেড়েছে। চারদিকটা শুনশান নীরবতায় ছেয়ে গেছে। শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে রাস্তায় চলাচলরত দুই একটা যানবাহনের ধ্বনি। বিভান দাঁড়িয়ে রয়েছে নিজ কক্ষে ড্রেসিং টেবিলের আয়নার সম্মুখে। সেই সন্ধ্যায় যে রূপন্তীর থেকে পালিয়ে কক্ষে ঢুকেছিল আর বের হয়নি, খেতেও যায়নি। আয়নার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে দেখছে নিজের গালটা। ফর্সা গালে রূপন্তীর ছোট হাতের 5 আঙুলের দাগ স্পষ্ট। কেমন লাল হয়ে আছে গালটা, সাথে হালকা ব্যথা ব্যথাও করছে। ওইটুকু মেয়ের শরীরে এত শক্তি এলো কোথা থেকে যে তার মতো এক পুরুষকে থাপ্পড় মেরে গাল লাল করে দেয়?
মেয়েটার সাহসও আছে বলতে হবে। অথচ এতদিন একদম ভোলাভালা ভাব ধরেছিল, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আয়নায় নিজের গাল দেখতে দেখতে হঠাৎই বিভানের খেয়ালে এলো রূপন্তীর গালের কথা। সেও তো থাপ্পড় মেরেছিল মেয়েটাকে, বেশ জোরেই মেরেছিল। ওই মেয়েটারও নিশ্চয়ই গালে ব্যথা হচ্ছে। রূপন্তীর মতো একটা চুনোপুটি মেয়ের থাপ্পড় খেয়ে যদি তার মতো শক্তপোক্ত পুরুষের গালে ব্যথা হয়, তবে তার হাতের থাপ্পড় খেয়ে তো মেয়েটার এখন জোর উঠে যাওয়ার কথা। বিভানের চিন্তা হলো, আবার বিরক্তও লাগলো। শত্রুর মেয়ের জন্য এত চিন্তা আসবে কেন? তাছাড়া সে একা থাপ্পড় মারেনি, রূপন্তীও তো তাকে থাপ্পড় মেরেছে। সুতরাং হিসাব বরাবর। তবুও এত অস্থির লাগছে কেন বিভানের? অনেক চেষ্টা করেও নিজেকে দমাতে পারল না ছেলেটার। অপরাধবোধ যেন ঘিরে ধরল চারদিক থেকে। আর যাই হোক, থাপ্পড় মারাটা তার ঠিক হয়নি। এখন মেয়েটার কি অবস্থা কে জানে। একবার গিয়ে দেখবে কি অবস্থায় আছে মেয়েটা। পরক্ষণেই বিভানের হৃদয় ধড়ফড়িয়ে উঠল। সেদিন রাতের কথাগুলো মনে পড়ল একটু একটু করে। সেদিন তো তাও শুধুমাত্র উন্মুক্ত পেটের একাংশ দেখে এসেছিল, আজ গিয়ে কি কি দেখবে কে জানে। না না, এভাবে রাতের আধারে একটা মেয়ের কক্ষে ঢোকাটা ঠিক হবে না। কিন্তু মন কি আর তা মানতে চায়? মনের যে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে। অনেক চেষ্টা করেও নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারল না বিভান। সে রূপন্তীর নিকট যেতে চেয়ে দিশেহারা হয়েছে। মানতে চাইছে না কোনো বিবেকের কথার। সোজা হয়ে দাঁড়ালো ছেলেটা। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বারান্দা থেকে ছুটল রূপন্তীর কক্ষের পানে। রূপন্তী গভীর ঘুমে নিমগ্ন। কক্ষে উজ্জ্বল আলো না জ্বললেও ড্রিম লাইটের আলোয় স্পষ্ট চারপাশটা। মেয়েটার ঘুমের সুযোগ নিয়েই বারান্দার দরজা থেকে আস্তে ধীরে কক্ষে প্রবেশ করল বিভান। এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পাশে। পূর্ণ দৃষ্টিতে রূপন্তীর পানে তাকাতেই কলিজা কাঁপল। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুততার সাথে। যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। আজও রূপন্তীর পোশাক এলোমেলো। কাঁধ থেকে টি শার্টটা কিছুটা নেমে ড্রিম লাইটের আলোয় উন্মুক্ত কাঁধ, পেটেরও কিছু অংশ দৃশ্যমান। ঢুক গিলল বিভান। চোখ সরিয়ে অন্য দিকে তাকানো। না, সে কিছুতেই রূপন্তীর অগোছালো পোশাকের পানে তাকাবে না। সে এসেছে শুধুমাত্র মেয়েটার গালের অবস্থা দেখতে, তা দেখেই চলে যাবে। কিন্তু বেহায়া চোখ দুটো কি আর সে আদেশ মানে? তাও আবার পুরুষালী চোখ। বিভান শেষ পর্যন্ত নিজের চোখকে নিয়ন্ত্রণে রাখতে পারলই না। ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটার পানে। এই মুহূর্তে বিভানের নিজেকে ভীষণ চরিত্রহীন মনে হচ্ছে। অবশ্য রাতের আধারে যে পুরুষ অন্য নারীর কক্ষে উকিঝুঁকি মারে, সে তো চরিত্রহীনের। বিভানের হৃদয়টা চিৎকার করে উঠল। ধিক্কার জানিয়ে তাকে বলল, চরিত্রহীন বিভান, সেইম অন ইউ। তবুও বিভান নিজের চরিত্র ধরে রাখতে পারল না। বেহা, অসভ্য চোখ দুটো বারবার রূপন্তীর এলোমেলো দেহের ভাঁজে আটকে যাচ্ছে। এত অস্থিরতার মধ্যে হুট করেই বিভানের চোখ আটকে গেল রূপন্তীর উন্মুক্ত কাঁধের পানে। কাঁধে ওটা কালো কালো কি দেখা যাচ্ছে? তিল বোধহয়। কিন্তু এত কালো কেন? বিভানের কেমন ওই কালো চিনিটা একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো। ওটা আসলেই কি তিল নাকি কোনো দাগ খতিয়ে দেখার বাসনা জাগলো। বিবেকে বাসনার প্রশ্রয় দিতে না চাইলেও হৃদয় প্রশ্রয় দিল। অবশ্য আমরা মানব সমাজ বিবেকের বিবেচনার তুলনায় মনের বিবেচনা অর্থাৎ আবেগের বিবেচনাকেই অধিক প্রশ্রয় দেই। তারপর কঠিন আকারের একটা বাঁশ খেয়ে ঠিকঠাকভাবে হজম করতে না পেরে হতাশার সাগরে ডুব দেই। বিভানও তার ব্যতিক্রম নয়। সেও আবেগের বিবেচনাকেই শ্রেয় মনে করে আস্তে ধীরে বসল রূপন্তীর পাশে বিছানায়। কাঁধে থাকা চিহ্নটাকে আর একটু ভালোভাবে দেখতে ঝুঁকে গেল মেয়েটার পানে। দুজনের মধ্যকার দূরত্ব এই মুহূর্তে খুবই স্বল্প। ছেলেটার উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস স্পর্শ করছে রূপন্তীর শরীরকে। ভ্রু কুঁচকে এলো বিভানের। পূর্ণ দৃষ্টিতে দেখল চিহ্নটা। হাত বাড়িয়ে একটু ছুঁয়েও দিল সেখানটা। নারী দেহ স্পর্শে হৃদয়ে শিহরণ জাগলেই হাতটা সরিয়ে নিল ছেলেটা। এবং অবশেষে বুঝল এটা একটা তিলি। তবে ড্রিম লাইটের আলোয় তা সাধারণের তুলনায় একটু অধিক কুচকুচে বর্ণ ধারণ করেছে। অথচ সে এটা নিয়ে কত গবেষণাই না করেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। মাথাটা সরিয়ে নিতে চাইল রূপন্তীর নিকট থেকে। ঠিক তখনই আকস্মিক দুটো হাত এসে খামচে ধরল বিভানের মাথার চুল। হকচকালো ছেলেটা। না তাকিয়েই বুঝল এটা কে হতে পারে। রূপন্তী বেশ শক্তপোক্তভাবেই টেনে ধরল তার চুল।
সাথে চেঁচিয়ে বলল, অসভ্য, বদমাইশ ভূত, আবার এসেছিস তুই? রাত হলেই শুধু মেয়েদের ঘরে উকি ঝুঁকি মারতে ইচ্ছে হয়। বিদেশের ভূতগুলোও যে এত লুচ্চা হয় আগে জানা ছিল না। আজকে তোর একদিন কি আমার একদিন। বিভানের কলিজাটা ধড়াস করে উঠল। আজ বুঝি মান ইজ্জত সব গেল। আর এই মেয়েরও এখনই ঘুম ভাঙতে হলো। আর একটু পরে ভাঙলে কি হতো? এখন না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে। এর মধ্যে রূপন্তী যদি আবার কোনোভাবে তার মুখটা দেখে নেয় তাহলে তো আর কথাই নেই। মান ইজ্জত সব স্পেনের রাস্তায় গড়াগড়ি খাবে। বিভান নিজের মুখটা লুকানোর উদ্দেশ্যে মাথাটা আরো নিচু করল। তৎক্ষণাৎ রূপন্তীও আরো জোরে টান দিল তার চুল ধরে। ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর এত বড় সাহস, তুই আমার কাঁধে হাত দিয়েছিস? তোর হাত আমি কেটে রেখে দেব, লুচ্চা ভূত। লুচ্চা ভূত। ভূত পর্যন্ত না হয় ঠিক ছিল, তাই বলে এখন সাথে লুচ্চাও বলবে? সেই লুচ্চা। না, মান ইজ্জত বলতে আর কিছু রইল না। কেন যে এই রাতে এখানে আসতে গিয়েছিল কে জানে। বিবেক তাকে বারবার বলেছিল, এই আধার রাতে এক নারীর ঘরে যাস না বিভান, যাস না। কিন্তু সে শোনেনি বিবেকের কথা। হৃদয়ে জন্ম নেওয়া অস্থিরতাকে লাঘব করতে আবেগে গা ভাসিয়ে ছুটে এসেছিল এ কক্ষে। এখন বুঝুক মজা। ছেলেটা চুলে ব্যথা অনুভব করল, তবে বলতে পারল না কিছুই। দাঁতে দাঁত চেপে সহ্য করল সে ব্যথা। একটু মুখ খোলা মানে রূপন্তীর কাছে ধরা পড়ে যাওয়া। কি এক জ্বালা! বিভান মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকল। আকুতি মিনতি করে বলল, আল্লাহ, এই বারের মতো মান সম্মান সহ এই কক্ষ থেকে বের হওয়ার সুযোগ দাও। আমি সত্যি করে বলছি আর কখনো রাতের আধারে অন্তত পক্ষে রূপন্তীর কক্ষে আসব না। অস্থিরতার এক গ্লাস পানির মধ্যে ডুবে মরব, তবুও এই কক্ষে আসব না। বিভান মাথা নিচু রেখেই হাত উঁচিয়ে নিজের চুলগুলো ছাড়ানোর চেষ্টা করল রূপন্তীর থেকে। কিন্তু এ মেয়ে কি আর ছাড়ে? বিভান আরো বল প্রয়োগ করল। সাথে সাথে রূপন্তীও বল প্রয়োগ করল। বাঘিনীর ন্যায় দুই হাতে খামচে ধরল চুলগুলো। সাথে দাঁতে দাঁত চেপে বলল, কি ভেবেছিস আজকেও পালিয়ে যাবি তুই? তোকে তো আজ আমি কেটে কুচি কুচি করে স্পেনের রাস্তায় ভাগ দেব। তারপর গুলিস্তানের মোড়ে বসা ফুটপাতের দোকানদারদের ন্যায় লোক ডেকে ডেকে বলবো, দেখা লন 10, বাইছা লন 10। থামল রূপন্তী। কিঞ্চিত সময় নিয়ে ভেবে বলল, 10 টাকা একটু বেশিই হয়ে যায়। 2 টাকার লুচ্চা ভুতরে 10 টাকায় ভাগ দিলে দুর্নীতি হয়ে যাবে। আমি আবার সৎ এবং নিষ্ঠাবান ব্যবসায়ী কিনা। তোর জন্য 2 টাকাই ঠিক আছে। স্পেনের রাস্তায় তোর দেহের ভাগ দিয়ে লোক ডেকে বলবো, দেখা নিল 2, বাইছা লন 2। বিভান অপমানিত বোধ করল ভীষণ। প্রথম তো তাকে লুচ্চা বলেছে, এখন বলছে 2 টাকার। নিহাত আজ বিপদে পড়েছে, নয়তো ঠাস ঠাস করে এই মেয়ের গালে 2-4টা চড়-থাপ্পড় লাগিয়ে দিত। কিন্তু এখন কথা হলো, যেভাবে হোক এই মেয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে হবে। বেশিক্ষণ এভাবে থাকলে ধরা পড়ে যাওয়ার ভয় আছে। তাছাড়া মেয়েটা যেভাবে ওর চুল ধরে টানাটানি শুরু করেছে, কখন না চুলগুলো খুলে নেয় আর নয়তো চুলের ব্যথায় সে নিজেই চিৎকার করে ওঠে, তখন আবার আরেক ঝামেলা। বিভান একটু সময় নিল। অতঃপর এলোপাথারি চিমটি কাটা শুরু করল রূপন্তীর হাতে। আকস্মিক হামলায় হকচকালো মেয়েটা। কণ্ঠে আহ মূলক ব্যথাতুর ধ্বনি তুলে দ্রুত নিজের হাতগুলো সরিয়ে নিল। এই সুযোগে বিভান উঠে দৌড় দিল পালানোর উদ্দেশ্যে। রূপন্তীও তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল, হামলে পড়ল ছেলেটার উপরে। পিছন থেকে খামচে ধরল তার টি-শার্টের গলা। তবে সে খামুচি টি-শার্টের গলায় না লেগে লাগলো বিভানের গলার উন্মুক্ত স্থানে। সাথে সাথে জ্বলে উঠল স্থানটা। বোধহয় রক্তও বেরিয়েছে। তবে সেদিকে তাকানোর সুযোগ নেই এই মুহূর্তে। যেভাবেই হোক এ কক্ষ থেকে পালাতে হবে তাকে। বিভান দৌড়ে গেল বারান্দায়। রূপন্তী তাকে ধরা ছোঁয়ার আগেই লাফিয়ে পড়ল নিচে। চমকে উঠল রূপন্তী। কোনো মানুষ তার সামনে থেকে এভাবে লাফ দিল, তাও 2 তলার উপর থেকে। আস্ত আছে তো লোকটা। যত্রতত্র পায়ে ছুটে গিয়ে মেয়েটা তাকালো বারান্দা থেকে নিচে। তবে তাকে আশ্চর্য করে দিয়ে নিচে কিছুই নেই। লোকটা গেল কোথায় এইটুকু সময়ে? সবচেয়ে বড় কথা, এখান থেকে লাফিয়ে পড়ে এই মুহূর্তে লোকটার নিচেই ব্যাঙের মতো চিৎপটাং হয়ে শুয়ে থাকার কথা ছিল। তা না করে লোকটা পালালো কিভাবে? রূপন্তীর কপালে ভাঁজ পড়ল।
আজকের ঘটনায় এইটুকু বেশ ভালোভাবেই সে বুঝেছে যে এ কোনো ভূতপ্রুত নয়, এ কোনো রক্ত মাংসে গড়া জলজ্যান্ত মানুষ, যে কিনা নিজের লুচ্চামি স্বভাবের জন্য মেয়েদের ঘরে উকি ঝুঁকি মারে। কিন্তু কে হতে পারে এই লোক? বিভান তো অসম্ভব। তার মতো অহংকারী, বদমাইশ, বদ লোক অবশ্যই তার ঘরে উকি ঝুঁকি মারবে না। তাছাড়া সে বিভানের শত্রু। আজকে যা ঘটনা ঘটল, মারল পর্যন্ত, তারপর তো তার ঘরে আসার কোনো মানেই হয় না। তাহলে বাকি রইল এরিক আর হ্যারি। এতদিন তো তাদের ভালোই মনে হয়েছিল রূপন্তীর। তাদের মধ্যে কি কেউ এমনটা করতে পারে? করলেও করতে পারে। আজকাল বিশ্বাসযোগ্য আছে কে? তাও আবার অপরিচিত বিদেশের মাটিতে। আচ্ছা, এ বিষয়ে বিভানের সাথে একবার কথা বলে দেখবে রূপন্তী। অবশ্য কথা বলে লাভ কি? তার কথা তো বিশ্বাস করবে না বিভান। উল্টো অপমান করে তাড়িয়ে দিবে। তার থেকে এ দুজনের উপরে রূপন্তীর নিজেই গোপনে নজর রাখতে হবে। এই দুজনের মধ্যে আজ রাতে তার ঘরে কে এসেছিল খুঁজে বের করতেই হবে। মেয়েটা আরো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল। নিজ মনে ভাবল কিছু একটা। অতঃপর চলে গেল কক্ষের ভিতরে, বারান্দার দরজাটা আটকে দিল ভালোভাবে। হাঁফ ছেড়ে বাঁচল যেন বিভান। এতক্ষণ সে বারান্দার একপাশে ঝুলে ছিল। রূপন্তী বারান্দার সম্মুখ থেকে চেয়ে দেখলেও পাশটা দেখেনি বলে বেঁচে গিয়েছে। মেয়েটা কক্ষের ভিতরে চলে যেতেই বিভান লাফিয়ে উঠে দাঁড়ালো বারান্দায়। হাঁপাতে হাঁপাতে বলল, কি জল্লাদ, কি জল্লাদ! শুনেছি বাঙালি নারীরা হয় নরম, কোমল, ভদ্র, সাতচরেও রা করে না। অথচ এ তো আস্ত এক জল্লাদ। আর একটু হলেই চুল টেনে টেনে টাক বানিয়ে দিচ্ছিল। চারদিকের জনজীবন ব্যস্ত। নিজেদের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে সবাই সবার কর্মে লিপ্ত। আর যারা কর্মে লিপ্ত নয় তারাও বাহিরে হাসি ঠাট্টায় মত্ত। তবে ঘরের কোণে বসে রয়েছে সালাম হোসেন। মাথা ভর্তি এখন তার চিন্তা। মেয়ে টাকা চেয়েছে। বিদেশের বাড়িতে অল্প স্বল্প 2-4 হাজার টাকা পাঠালেও তো হয় না। আর মেয়েটাকে টাকা না পাঠালেও তো নয়। কিন্তু এত টাকা এই মুহূর্তে পাবেন কোথায় তিনি? ব্যাংক থেকে ঋণ নিবে তারও উপায় নেই। আগে একটা ঋণ নেওয়া। জুবাইদা বেগমের নিকট হাত পাতবে তাতেও লজ্জা লাগছে। পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক না, ওই নারীর একমাত্র পুত্র এবং তার স্ত্রীর মৃত্যুর পিছনে সে রয়েছে তা অস্বীকার করা যায় না। তবুও ওই নারী তাকে কাজ থেকে বের করে দেয়নি, তাকে কখনো দোষারোপ করেননি, উল্টো সর্বদা সাহায্য করেছেন। রূপন্তীকে বিদেশে পাঠিয়েছেন পড়তে, ছোট ছেলেটাকেও ভালো স্কুলে ভর্তি করে দিয়েছেন। মাস শেষে সেই ছেলেটার সম্পূর্ণ পড়া খরচ জুবাইদা বেগমই চালান। এতদিন রূপন্তীরটাও চালিয়েছেন। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সালাম হোসেনের। আজও তার স্মৃতিতে সেই রাত্রি উজ্জ্বল। মুরাদ লিয়াফি এবং বিপাশা বেগম এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই রাতে। সাথে ড্রাইভার হিসেবে নিয়েছিলেন সালাম হোসেনকে। মুরাদ লিয়াফি কেন যেন সেই রাতে বেশ চটপটে এবং ভীষণ খুশি ছিলেন। হঠাৎই মাঝ রাস্তায় ব্যস্ত হয়ে মুরাদ লিয়াফি বলেছিলেন, গাড়ি থামাও সালাম, গাড়ি থামাও। সালাম হোসেন গাড়ি থামায় তৎক্ষণাৎ। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে শুধায়, কেন স্যার? মুরাদ লিয়াফি চটপটে ভঙ্গিতে গাড়ির পিছনের সিট থেকে নেমে আসে। সালাম হোসেনকে তাগেদা দিয়ে বলেন, তুমি পিছনে বসো সালাম। আজ গাড়ি আমি চালাবো। সালাম হোসেন মানতে চায় না। বেশ কিছুক্ষণ আমতা আমতা করলেও শেষ পর্যন্ত রাজি হতে হয়েছিল মুরাদ লিয়াফির এক বাক্যে। তিনি সেদিন আদেশ দিয়ে বলেছিলেন, এটা আমার আদেশ সালাম। আজ আমাকে গাড়ি চালাতে দাও। সালাম হোসেন দমে গিয়েছিলেন। মালিকের আদেশের উপরে আর কোনো তর্ক করার ক্ষমতা তার ছিল না। মুরাদ লিয়াফির কথা মোতাবেক সে এসে বসে পড়েছিলেন পিছনে। আর মুরাদ লিয়াফি তার স্ত্রী বিপাশা বেগমকে নিয়ে বসেছিলেন সম্মুখে। প্রথমে ফাঁকা রাস্তা পেয়ে বেশ ভালোই গাড়ি চালাচ্ছিলেন। তবে গাড়ি চালানোর মধ্যে মাঝে মাঝে স্ত্রীর সাথে কি নিয়ে যেন কথা বলছিলেন আর হাসাহাসি করছিলেন। তারপর এলো সেই ক্ষণ। মুরাদ লিয়াফি স্ত্রীর সাথে হাসাহাসিতে মত্ত থাকায় খেয়াল করেননি সম্মুখের পানে। ঠিক তখনই সম্মুখ থেকে একটা বর্ষর ট্রাক ছুটে এলো। সালাম হোসেন চিৎকার করে উঠলেন, Balalena. স্যার সামনে ট্রাক! Traka. কিন্তু সে চিৎকার করতেও দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে ট্রাকটা দানবের ন্যায় ছুটে এসে আছড়ে পড়ে তাদের ছোট্ট গাড়িটার উপরে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে দেয় গাড়িটা।
সাথে গাড়িতে থাকা মানুষগুলোকেও। মুরাদ ইয়াফি শেষ সময়ে বেজায় চেষ্টা করেছিলেন নিজেদের বাঁচানোর, গাড়িতে ব্রেক কষে গাড়িটা পাশে নেওয়ার। কিন্তু পারেননি। বিধির লিখন খণ্ডানো কি আদৌ সম্ভব নাকি? যেখানে মৃত্যুদূত নিজে এসে উপস্থিত সেখানে ক্ষুদ্র মনুষ্যের আর তার থেকে বাঁচার সাধ্য কি? সেই রাতে সেই স্থানেই জ্ঞান হারিয়েছিলেন গাড়িতে থাকা তিনজনই। সালাম হোসেন ভেবেছিলেন তিনি বাঁচবেন না, ওই সময়টাই বোধহয় তার জীবনের অন্তিম ক্ষণ। কিন্তু ভাগ্যের নিদারুণ হেরে ফেরে বেঁচে যান তিনি। তবে গাড়ির সম্মুখে থাকা এবং অতিরিক্ত আহত হওয়ায় বাঁচতে পারেননি মুরাদ ইয়াফি এবং বিপাশা বেগম। পরবর্তীতে সালাম হোসেন সুস্থ হয়ে সবটাই জানান জুনায়দা বেগম এবং জালাল আহমেদকে। ভাগ্যের নির্মম পরিহাসকে মেনে নেন তারা। সালাম হোসেনকে কোনরূপ দোষারোপ না করে ভাগ্যকে দোষ দেন। তবে বাবা মায়ের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারে না বিভান। বারবারই সে সালাম হোসেনকে নিজের বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। একটা পর্যায়ে তাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে। সালাম হোসেন বেশ অনেকবারই পুরো ঘটনাটা বলতে চেয়েছিল বিভানকে। কিন্তু বিভান শোনেনি। কোনরূপ বিচার বিবেচনা ব্যতীতই তার মনের বিশ্বাস নিয়েই দেশ ছাড়ে। সালাম হোসেনের মাঝে মাঝে ভীষণ অপরাধবোধ জাগে। মনে হয় বিমান ঠিকই বলছে। মুরাদ ইয়াফি এবং বিপাশা বেগমের মৃত্যুর জন্য সেই দায়ী। সেই রাতে যদি মুরাদ ইয়াফির কথা না শুনত, তাকে গাড়ি চালাতে না দিত, তবে বোধহয় দুর্ঘটনাটা ঘটত না। তাছাড়া বিভানের দেশ ছাড়ার পিছনেও তো তারই হাত রয়েছে অনেকটা। সে যদি বিভানের কথা মোতাবেক এ বাড়ি থেকে চলে যেত তবে নিশ্চয়ই ছেলেটা দেশ ছাড়ত না। থেকে যেত দাদা দাদির নিকট। জুবাইদা বেগম এবং জালাল আহমেদকে এই শেষ বয়সে এসে এভাবে একমাত্র নাতিহীনা দিনযাপন করতে হতো না। অবশ্য সালাম সাহেব একবার ভেবেও নিয়েছিলেন সে এ বাড়ি ছেড়ে চলে যাবে, এই ড্রিভারের চাকরিটাও ছেড়ে দিবেন। কিন্তু যাবেটা কোথায়? স্বল্প শিক্ষিত মানুষ সালাম সাহেব। ওই শিক্ষা নিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়ার যে মুরদ নেই। তারপর অনাহারে, অর্ধাহারে মরতে হবে পরিবারকে নিয়ে। এ বাড়ি থেকে চলে যাওয়ার ইচ্ছে থাকলেও পরিবারের কথা, ছেলেমেয়েদের কথা চিন্তা করে থেকে যান এখানেই। তপ্ত নিঃশ্বাস ফেললেন সালাম সাহেব। তার পাশে এসে বসলেন নাহার বেগম। হাত রাখলেন স্বামীর কাঁধে। চিন্তিত ভঙ্গিতে শুধালেন, কাল থেকে দেখছি কি নিয়ে যেন বেশ চিন্তিত আপনি। কি হয়েছে আমাকে বলুন। চাপা দীর্ঘশ্বাস ফেললেন সালাম হোসেন। মলিন হেসে বললেন, তুমি একটু বেশিই চিন্তা করছো নাহার। আমার কিছুই হয়নি। মিথ্যা বলছেন। আমি আপনার মুখ দেখলেই বুঝি আপনি কখন চিন্তিত আর কখন হাসি খুশি থাকেন। বলুন কি হয়েছে। সালাম হোসেন বুঝলেন স্ত্রীর থেকে লুকাতে পারবেন না তিনি। তাদের এই ছোট্ট সংসারটায় অভাব অনটন লেগে থাকুক, তবে ভালোবাসার কোনো কমতি নেই। সালাম সাহেব কিছুটা ইতস্তত করেই বললেন, রূপন্তী কল করেছিল। ওর কিছু টাকার প্রয়োজন। মেয়েটাকে না বলতে পারিনি, আবার বিদেশের বাড়ি, অল্প টাকা পাঠালেও তো হয় না। এই মুহূর্তে আমি এত টাকা কোথা থেকে পাবো তাই চিন্তা করছি। নাহার বেগম ওষ্ঠ প্রসারিত করলেন। মিষ্টি করে হেসে বললেন, এই নিয়ে আপনি এত চিন্তা করছেন? আমাকে বললেই তো হতো। সালাম সাহেব অবাক হলেন। অবাক সুরেই বললেন, তুমি কি করবে? কোথায় পাবে এত টাকা? নাহার বেগম উত্তর দিলেন না কোনো। স্বামীর পাশ থেকে উঠে গিয়ে আলমারি খুলে বের করে আনলেন দুটো স্বর্ণের কানের ঝুমকা। বেশ হাসি মুখেই তা সালাম হোসেনের পানে বাড়িয়ে দিয়ে বললেন, এ দুটো বিক্রি করে দিন। কিন্তু এ গহনা তো তুমি একটু একটু করে টাকা জমিয়ে অনেক শখ করে গড়িয়েছিলে। নাহার বেগম থামিয়ে দিলেন সালাম হোসেনকে। আবারও স্বামীর পাশে বসতে বসতে বললেন, মেয়ে আমার বিদেশে গিয়েছে পড়তে। ভালো পড়াশোনা করে বড় চাকরি করবে একদিন। তখন না হয় এর থেকেও ভালো ভালো গহনা গড়িয়ে নেব। সালাম হোসেন তবুও নিলেন না কানের ঝুমকা জোড়া। ইতস্তত করে বললেন, তবুও এই গহনা আমি নিতে পারবো না। দেখি কোথাও ধার বাকি পাই কিনা। নাহার বেগম জোর করে স্বামীর হাতের মুঠোয় কানের ঝুমকা দুটো পুরে দিলেন। অভয় দিয়ে বললেন, আরে রাখো তো। একদিন দেখবে মেয়ে আমার বড় চাকরি করবে। তখন এমন গহনা কত আসবে। তুমি শুধু শুধুই চিন্তা করছো। সালাম হোসেনের আখি দয়ে ভরে উঠল। মলিন কণ্ঠে বললেন, আমি না হতে পারলাম একজন ভালো স্বামী, আর না পারলাম একজন ভালো বাবা হতে।
তোমাদের কোনো চাহিদাই পূরণ করতে সক্ষম হলাম না। সারা জীবন একজন ব্যর্থ পুরুষ হয়েই পৃথিবীর বুকে বেঁচে রইলাম। নার বেগম স্বামীর কথায় ব্যথিত হলেন কিঞ্চিত। মাথা রাখলেন তার কাঁধে। মৃদু কণ্ঠে বললেন, কে বলেছে আপনি আমাদের কোনো চাহিদা পূরণ করতে সক্ষম হননি? আপনাকে পেয়ে যে আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। মানুষের জীবনে সবচেয়ে বড় চাহিদা হলো ভালোবাসা, টাকা পয়সা তো আজ আছে কাল নেই। আমি আপনাকে পেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ভালোবাসা পেয়েছি, যত্ন পেয়েছি, একটা সুন্দর সংসার পেয়েছি। সুন্দর এক সকাল। চারদিকটা সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠেছে। রাস্তাঘাট ভরে উঠেছে জন্মানবের সমাগমে। সেই সাথে ফুরফুরে হয়ে উঠেছে রূপন্তীর হৃদয়ও। আজ সকাল সকালই মোবাইলে মেসেজ চলে এসেছে তার কলেজের লাইব্রেরিতে সহকারী পদে চাকরিটা হয়ে গেছে। ওদিকে তার বাবাও টাকা পাঠিয়ে দিয়েছেন। রূপন্তী জানে এই টাকাটা পাঠাতে সালাম হোসেনের কতটা কষ্ট করতে হয়েছে। কিন্তু এখন সেও চাকরি পেয়ে গেছে। লাইব্রেরিতে সহকারী পদের জন্য যে বেতনটা ধার্য করা হয়েছে তাতে এদিকে নিজের খরচ চালিয়ে কিছু টাকা বাড়িতেও পাঠাতে পারবে। এভাবে ইনশাআল্লাহ তাদের সুদিন ফিরবে। কিন্তু এখন কথা হলো তাকে বিভানের বাড়ি ছাড়তে হবে। আর এর জন্য হোস্টেলে সিট প্রয়োজন। এমনি আবেদন করলেও সিট পাওয়া যাবে, তবে পরিচিত লোক থাকলে বোধহয় 2-1 দিনেই পাওয়া যাবে। বিভানকে বললে তো সাহায্য করবে না। এলিনাও হোস্টেলে থাকে না। তাছাড়া মেয়েটা বেশ ভদ্র সভ্য, সে যে ঠিকভাবে কথা বলে হোস্টেলে একটা সিট চেয়ে দিবে তা পারবে না। আচ্ছা, ইমাদকে বললে কেমন হয়? ছেলেটাকে যতদূর দেখেছে তাতে ভালো এবং পরোপকারী মনে হয়েছে। একবার বলে তো দেখাই যায়। বিভান নিজ কক্ষ থেকে বেরুনোর পূর্বেই রূপন্তী এক প্রকার হন্তদন্ত হয়েই ছুটল কলেজে। ইমাদ আর জ্যাক ক্যাম্পাসেই ঘাসের উপর বসেছিল, অপেক্ষা বিভানের। তখনই কোথা থেকে এলিনাকে নিয়ে রূপন্তী গিয়ে দাঁড়ালো তাদের সম্মুখে। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এখানে? আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। ইমাদ এবং জ্যাক অবাক হলো দুজনেই। ইমাদের যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রূপন্তী তাকে খুঁজেছে। ছেলেটা হাত উঁচিয়ে হাতের তর্জনী আঙ্গুলটা তাক করল নিজের পানে। অবাক কণ্ঠে বলল, আমাকে খুঁজছিলে? হ্যাঁ, জরুরি কথা আছে আপনার সাথে। ইমাদের অবাকের মাত্রা বাড়ল। সাথে খুশিও হলো ভীষণ। যাক, এই অজুহাতে মেয়েটার সাথে তার কথা তো হচ্ছে। এভাবে অল্প স্বল্প কথা হতে হতেই তো বাক্যালাপ বাড়বে, দুজন দুজনের কাছাকাছি যাবে। ইমাদ বেশ উৎফুল্লতার সাথে বলল। কি কথা? রূপন্তী একটু সময় নিল। ইতস্তত করে বলল, আসলে কথা হচ্ছে কি, আমি কলেজ হোস্টেলে উঠতে চাইছিলাম। মানে হোস্টেলে একটা সিট প্রয়োজন। ইমাদ যেন আকাশের চাঁদ পেল হাতে। এমনিও সে চাইছিল না বিভানের সাথে রূপন্তী একা এক বাড়িতে থাকুক, মন সায় দিচ্ছিল না। আবার কিছু বলতেও পারছিল না। তবে এখন যখন সুযোগ নিজে হেঁটে এসে তার সম্মুখে দাঁড়ালো তখন সে সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না কিছুতেই। তবে কি কারণে বা কেন ওই বাড়ি রূপন্তী ছাড়তে চাইছে এ বিষয়ে কোনো প্রশ্ন ইমাদ করার আগেই মেয়েটা বলল, আপনি হয়তো ভাবছেন ও বাড়িতে কি সমস্যা হয়েছে, আমি হুট করে কেন ও বাড়ি ছেড়ে কলেজ হোস্টেলে উঠতে চাইছি। আসলে ও বাড়িতে কোনো সমস্যা নেই। আমারই কলেজ থেকে ও বাড়িতে, আবার বাড়ি থেকে কলেজে দৌড়াদৌড়ি করতে একটু সমস্যা হচ্ছে। পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না। তার উপরে এখন আবার কলেজ লাইব্রেরিতে পার্ট টাইম জব নিয়েছি। তাই কলেজ হোস্টেলে থাকতে পারলে ভালো হতো আর কি। রূপন্তী মিথ্যা বলল। হাজার হলেও বিভান ইমাদের ফুফাতো ভাই। নিশ্চয়ই ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা সে বিশ্বাস করবে না। উল্টো তার ভাইয়ের নামে মিথ্যা বলার অপরাধে না সাহায্য করতে অস্বীকার করে। কিন্তু বিভানের বাড়ি তো কলেজ থেকে খুব একটা দূরে নয়, আর তাতে এত সমস্যাও হওয়ার কথা নয়। ইমাদের মনে প্রশ্ন জাগলো, তবে সে প্রশ্নগুলো মনের মধ্যেই চাপা দিল ছেলেটা। আপাতত তাকে হোস্টেলে একটা সিট খুঁজে রূপন্তীর থাকার ব্যবস্থা করতে হবে। আর এই সুযোগে মেয়েটার সাথে একটা ভালো সম্পর্কও গড়ে তুলতে হবে। ইমাদ হাসল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে 2 দিনের মধ্যেই সিট পাইয়ে দেব। তবে আমার শর্ত আছে একটা। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল। সন্দিহান সুরে বলল, কি শর্ত? 1 কাপ চায় আমি তোমাকে চাই। বহুল প্রচলিত বাংলা একটা লাইন। রূপন্তীর কপালের ভাঁজ আরও গাঢ় হল।
চোখ ছোট ছোট করে প্রশ্ন করল। Main. ইমাদ ওষ্ঠ প্রসারিত করে হাসল। মাথা ঝাঁকিয়ে বলল, তোমার হাতের এক কাপ চা চাই আমি। রূপন্তীর কপালের ভাঁজ সরল। ইমাদের সাথে তাল মিলিয়ে মৃদু হাসল সেও। ভদ্রতার সাথে বলল, যখন ইচ্ছে বাসায় চলে আসবেন, আমি বানিয়ে খাওয়াবো। থামল রূপন্তী। পরপর জ্যাক এবং এলিনার পানে তাকিয়ে বলল, আপনি এবং এলিনাও চলে আসবেন ইমাদ ভাইয়ের সাথে। আমি আপনাদের অপেক্ষায় থাকব। জ্যাক উৎসুক হল। উৎফুল্লতার সাথে ইংরেজি বাক্যে বলল, আমাকে এখন বললে আমি এখন চলে আসব। চা, কফি আমার পছন্দের। রূপন্তী হাসল, মিষ্টি করে বলল, তবে আপনার চায়ের পরে একদিন কফিও পাওনা রইল। ওকে একা কফি খাওয়ালে চলবে না, কিন্তু আমারও কফি চাই। ইমাদের কথায় রূপন্তী মাথা দুলালো। Balala. আচ্ছা, আচ্ছা, আগে আমাকে সিটটা পাইয়ে দিন, তারপর সব হবে। চলো তাহলে এখনই কলেজ কর্তৃপক্ষের নিকট, দেখি কি করা যায়। রূপন্তীর কিঞ্চিত অবাক হলো। কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু আপনি তো বললেন 2 দিনের মধ্যে পাইয়ে দিবেন। কোনো কাজই ফেলে রাখা উচিত নয়। আমার জানামতে মেয়েদের কিছু সিট খালি থাকার কথা। আজই গিয়ে কথা বলে দেখি, পরে যদি না পাই। থামল ইমাদ। ওষ্ঠ প্রসারিত করে আবার বলল, তাছাড়া তোমার চা কফির জন্য আমার তরস হইছে না। যত দ্রুত সম্ভব তোমার হাতে বানানো চা কফিতে চুমুক দিতে চাই। রূপন্তী মুগ্ধ হল ইমাদের ব্যবহারে। ছেলেটা কথায় কথায় হাসে, ব্যবহারটাও বেশ অমায়িক। রূপন্তীর কেন যেন বিশ্বাস করতে কষ্ট হলো এই ইমাদ সম্পর্কে বিভানের ভাই। কি বিদ্ভুটে খবিশের ন্যায় ব্যবহার ওই বিভানের। মুখ খুলে যখনই কথা বের করে তখনই যেন নিমপাতা, করলা একসাথে ঝরে পড়ে। আর ইমাদ, কি ভদ্র, অমায়িক এবং পরোপকারী ছেলেটা। রূপন্তীর ভাবনার মধ্যেই ভেসে আবার এলো ইমাদের কণ্ঠস্বর। তারা দিয়ে বলল, কি হলো চলো। রূপন্তী বিনিময়ে মিষ্টি হাসল। ক্লাসে গেল না আর কেউ। ইমাদ, জ্যাক, রূপন্তী এবং এলিনা সবাই একজোট হয়ে গেল হোস্টেলে একটা সিটের জন্য। কিন্তু মাঝপথে যেতেই ইমাদের পকেটে থাকা মোবাইলে বেজে উঠল কর্কশ ধ্বনিতে। হাঁটতে হাঁটতেই সে পকেট থেকে মোবাইলটা বের করল। কলটা রিসিভ করে কানের কাছে নিয়ে বলল, হ্যাঁ বিভান বল। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তবে জবাবে ইমাদ বলল, আজ ক্লাস করব না। একটা কাজে এসেছি ভাই। এই মরেছে। এখন ওপাশ থেকে অবশ্যই বিভান জিজ্ঞেস করবে। Ki kaya. তখন যদি ইমাদ কোনোভাবে লাইব্রেরিতে চাকরি পাওয়া এবং হোস্টেলে সিট খোঁজার কথা বলে দেয় তখন কি হবে? ওই লোক তো আবার রূপন্তীর ভালো দেখতে পারে না। যদিও রূপন্তী বাড়ি ছাড়বে শুনে ওই লোকের খুশি হওয়ার কথা, তবুও সাবধানের মার নেই। লোকটার তো আবার মেয়েদের মতো ক্ষণে ক্ষণে মুড সুইং। প্রয়োজনে যখন বাড়ি ছেড়ে একদম হোস্টেলে চলে আসবে তখন বলা যাবে, আপাতত কিছু না বলাই শ্রেয়। মেয়েটা চিন্তায় দাঁত দ্বারা হাত দ্বারা নখ কাটতে লাগলো। মাথা নাড়িয়ে ইশারা করে বুঝালো, তাকে কিছু বলিয়েন না। ইমাদের এমনিতেও বলার ইচ্ছে ছিল না। রূপন্তীর ইশারা পেয়ে সে আরো ধাতস্থ হলো। বিভানের কি কাজ? প্রশ্নের জবাবে বলল, আর বলিস না। মা কিসের একটা লিস্ট ধরিয়ে মার্কেটে পাঠিয়ে দিল। ইমাদ জানে সাংসারিক কর্মকাণ্ডে বিভান তেমন নাক গলাবে না। আসতেও চাইবে না। অন্য কাজের কথা বললে আমিও আসছি বললেও বলতে পারত। হলো তাই। লিস্ট নিয়ে মার্কেটে যাওয়ার কথা শুনে আর কথা বাড়ালো না বিভান। স্বল্প শব্দে শুধু বলল, আচ্ছা তুই তাহলে তোর কাজ কর। রাখছি আমি। দুপুরের সময়। চারদিকে সূর্যের প্রখর রশ্মি। রূপন্তী বাড়ি ফিরল এই ক্ষণেই। এতক্ষণ ঘুরে ঘুরে সৌভাগ্যবশত হোস্টেলে একটা সিটের ব্যবস্থাও হয়ে গেছে। 2-4 দিনের মধ্যে সেখানে উঠতে পারবে। ইমাদ আর জ্যাক সাথে ছিল বলেই এত তাড়াতাড়ি সবটা সম্ভব হয়েছে, নয়তো একটা সিটের জন্য তাকে কিছুদিন অন্তত ঘুরতে হতো। বেশ ফুরফুরে মেজাজেই বাড়ির গেট থেকে ভিতরে প্রবেশ করল রূপন্তী। চারদিকে না তাকিয়ে হেলেদুলে পা ফেলল গৃহের পানে। ঠিক তখনই ডাক পড়ল তার। থমথমে কণ্ঠে শোনা গেল, সকালে আমার জন্য রান্না করনি কেন? রূপন্তী থমকে দাঁড়ালো। আশেপাশে দৃষ্টি বুলাতেই দেখা পেল বিভানের। টাইগারকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়ির বাগানে। বোধহয় কুকুর ছানাটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে। তবে রূপন্তীকে দেখেই বিভানকে রেখে টাইগার ছুটে এলো তার নিকট। লেজ নাড়াতে নাড়াতে গা ঘেঁষল মেয়েটার। বিভানও এগিয়ে এলো সেই সাথে সাথে। থমথমে কণ্ঠে বলল,
কি হলো, উত্তর দিচ্ছ না কেন? সকালে আমার জন্য রান্না করনি কেন? রূপন্তী মনে মনে ভেঙচি কাটল। কাল সর্বোচ্চ পর্যায়ে অপমান করে, খারাপ ব্যবহার করে, এখন জিজ্ঞেস করছে রান্না করনি কেন? মেয়েটা ভারী কণ্ঠে জবাব দিল, কালই তো বলেছিলাম আমি আর আপনার জন্য রান্না করতে পারবো না। এ মাসের বেতন কিন্তু দেব না। রূপন্তী মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, প্রয়োজন হবে না। কথাটা বলতে বলতেই মেয়েটার চোখ গেল বিভানের গলার পানে। ফর্সা গলায় খামুচির দাগ স্পষ্ট। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল। সন্দিহান কণ্ঠে শুধালো, আপনার গলায় খামুচি কে বসিয়েছে? অপ্রস্তুত হলো বিভান। দ্রুত এক হাত উঁচিয়ে গলাটা ঢেকে নিল। আমতা আমতা করে জবাব দিল, টাইগার খামুচি দিয়েছে। কিন্তু এটা দেখে তো মানুষের খামুচির দাগ মনে হচ্ছে। বিভানের অপ্রস্তুত ভাব বাড়ল। মেয়েটা কি বুঝে নিয়েছে গতরাতের ঘটনা? বুঝে নিয়েছে এ খামুচি তার দেওয়া? বোধহয় বুঝেনি। বুঝলে তো কে খামুচি বসিয়েছে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতো রাতে আমার কেন গিয়েছিলেন। ঢুক গিলল বিভান। এলোমেলো দৃষ্টি ফেলল, বলল, মানুষ আর অন্য প্রাণীর খামুচিতে পার্থক্য আছে নাকি? খামুচি তো খামুচি। Kintu. বিভান শুনল না রূপন্তীর কথা। পলাতে চাইল সে মেয়েটার নিকট থেকে। একবার যদি এই মেয়ে গত রাতের ঘটনা ধরে ফেলে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। মান ইজ্জত তো যাবেই, সাথে তার ইগো ইন্তেকাল করবে। বিভান আর দাঁড়ালো না ওই স্থানে। বড় বড় কদমে গৃহের ভিতরের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, তোমার সাথে বেহুদা প্যাচালের সময় নেই। আমার অনেক কাজ আছে। রূপন্তীর কপালের ভাঁজ আরও গাঢ় হলো। মনে হলো বিভান পালাচ্ছে তার নিকট থেকে। ছেলেটার চোখে মুখেও কেমন একটা অস্থিরতা বিরাজমান ছিল, যেন কিছু একটা লুকানোর প্রয়াস চালাচ্ছে। মেয়েটা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের চলে যাওয়ার পানে। হঠাৎ তার স্মরণে এলো গত রাতের ঘটনা। গতরাতে তার কক্ষে আসা চোরের গলাতেও তো এমনই একটা খামুচি বসিয়েছিল রূপন্তী। তবে কি সে চোর বিভান ছিল? মেয়েটার চোখ বড় বড় হয়ে গেল। সেই লোক যে বিভান ছিল বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভীষণ। যে পুরুষ সারাদিন তাকে অপমান করে সেই পুরুষ রাতের আধারে কক্ষে কেন যাবে? আবার কাঁধে হাত দিয়েছিল। উদ্দেশ্য কি এর? নাকি সবটাই রূপন্তীর ভুল ধারণা? কথাগুলো ভাবতে ভাবতে যেন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল। সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমেছে। চারদিকটায় সূর্যের রশ্মি ফিকে হয়ে আলোকিত হয়ে উঠতে শুরু করেছে কৃত্রিমালয়। বিভানের বাড়ির কলিং বেলটা বেজে উঠল এই সময়ে। ছেলেটা বসার কক্ষেই ছিল। কলিং বেলের শব্দ পেয়ে উঠে গেল বসা থেকে। দরজাটা খুলতেই দেখা মিলল ইমাদ, জ্যাক এবং এলিনার। একযোগে তারা চিৎকার করে বলল, সারপ্রাইজ! বিভানের কপালে ভাঁজ পড়ল। একে একে তাকালো সে সকলের পানে। প্রত্যেকেরই দুই হাত ভর্তি খাবারের কিছু প্যাকেট দৃশ্যমান। এরা হঠাৎ খাবার দাবার নিয়ে এখানে কি করছে? বিভান গম্ভীর কণ্ঠে শুধালো, কি সমস্যা? কিঞ্চিত হরকে গেল ইমাদ, জ্যাক এবং এলিনা। তারা ভেবেছিল দরজাটা রূপন্তী খুলবে, তাই চিৎকার করে মেয়েটাকে একটু চমকে দিতে চেয়েছিল। কিন্তু তাদের ভাবনাকে ভুল প্রমাণিত করে দরজা খুলেছে বদমেজাজি বিভান। ইমাদ আমতা আমতা করে বলল, না মানে অনেকদিন ধরে তো পার্টি টার্টি কিছু হয় না। ভীষণ বোরিং ফিল করছিলাম, হতাশ লাগছিল। তাই এই জুনিয়র মেয়েটাকে নিয়ে তোর বাসায় চলে এলাম একটু হালকা পাতলা পার্টি করার জন্য। তোদের বাড়িতে কি সমস্যা? পার্টি করার হলে তোদের বাড়িতে কর। আমার বাড়িতে কি? ইমাদ চোখে ইশারা করল জ্যাক এবং এলিনাকে। ইশারা পেয়েই তারা দুজন নিজেদের সাথে আনা সামগ্রী নিয়ে গৃহের ভিতরের পানে পা বাড়ালো বিভানকে পাশ কাটিয়ে। ইমাদও ঢুকতে ঢুকতে বলল, আমাদের বাড়ি তো ফাঁকা না, আরো মানুষ আছে। সেখানে পার্টি করা দুষ্কর। আর তোর বাড়িতে তো তুই একা থাকিস, তাই এখানেই চলে এলাম। বিভানও আর কিছু বলল না। তবে বাহিরে শোরগোল শুনে রূপন্তীও বেরিয়ে এলো বাইরে। ইমাদ, জ্যাক এবং এলিনাকে দেখে ওষ্ঠে হাসি ফুটে উঠল তার। এগিয়ে এসে শুধালো, আরে আপনারা এই সময়ে? হাসল জ্যাক। হাতের খাবারের প্যাকেটগুলো টেবিলে রাখতে রাখতে বলল, তোমার হাতের চা কফি খেতে চলে এসেছি। আপনারা বসুন, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। রূপন্তী রান্নাঘরের দিকে গেল। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো সাথে সাথে। এদের সাথে ওই মেয়েটার এত খাতির জমলো কবে থেকে? বিভান আবার গিয়ে বসল সোফায়।
ইমাদ, জ্যাক আর এলিনাও বসল তার দুই পাশ জুড়ে। সময় গড়ালো খানিকটা। রূপন্তী চা বানিয়ে একটা ট্রেতে করে বেশ হাসিমুখে এসে উপস্থিত হলো বসার কক্ষে। একে একে চায়ের কাপ তুলে দিল সকলের হাতে। বিভান আর ইমাদ পাশাপাশিই বসা ছিল। বিভানের হাতে একটা চায়ের কাপ তুলে দিয়ে ইমাদের হাতে কাপটা তুলে দিতে এগিয়ে গেল। ইমাদের চায়ের কাপটা নিতে গিয়ে অসাবধানতাবশত তার হাতের স্পর্শ লেগে গেল রূপন্তীর হাতের সাথে। তৎক্ষণাৎ মেয়েটা হাত সরিয়ে নিল। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হল। হুট করেই মেজাজের পারদ তুঙ্গে ছড়ে বসল। ক্রোধে রিরি করে উঠল শরীরটার। হাতের কাপটা ঠাস করে ফেলে দিল ইট কংক্রিটে গড়া মেঝেতে। সাথে সাথে ঝনঝন শব্দ করে ভেঙে গেল স্বচ্ছ কাচের কাপটা। চমকে উঠল সবাই। জ্যাক ব্যস্ত হয়ে বলল, ঠিকভাবে একটা কাপও ধরতে পারিস না? পড়ল কিভাবে? মুহূর্তেই বিভানের ক্রোধ সরে গিয়ে হুঁশ ফিরল। অপ্রস্তুত হলো ভীষণ। কিভাবে কাপটা পড়েছে এটা এখন সে বলবে কিভাবে? ইমাদের হাতের সাথে রূপন্তীর হাতের স্পর্শ লাগায় ক্রোধের বশে সে কাপ ফেলে দিয়েছে, এ কথা বলাও তো লজ্জাজনক। তাছাড়া এখানে তার ক্রোধ জন্মানোটাও তো উচিত নয়। অসাবধানতাবশত সামান্য হাত লেগে যেতেই পারে। বিভান একটু কেশে গলা পরিষ্কার করে নিল। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, হাতে ফসকে পড়ে গিয়েছে। যার হাত ফসকে পানি পড়তে ভয় পায়, তার হাত ফসকে নাকি চায়ের কাপ পড়ে গেছে? আশ্চর্য। ইমাদ অনেকটা রসিকতার সুরেই বলল কথাটা। বিভান ভ্রু কুঁচকাল। থমথমে কণ্ঠে বলল, তো কি হয়েছে? না না, এমনিই বলছিলাম আর কি। ইমাদ চায়ের কাপে চুমুক দিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল রূপন্তী। নিজের জন্য আনা কাপটা বিভানের পানে বাড়িয়ে দিয়ে বলল, আপনি এটা নিন, আমি আরেক কাপ আনছি। বিভান বিনা বাক্য ব্যয়ে কাপটা হাতে নিল, চুমুক বসালো চায়। রূপন্তী সেদিকে একবার তাকিয়ে হাঁটু মুড়ে বসল মেঝেতে। হাত বাড়িয়ে আস্তে ধীরে ভাঙা কাপের অংশগুলো তুলতে শুরু করলো এক এক করে। ইমাদ ব্যস্ত হলো। নিজের হাতের কাপটা টেবিলের উপরে রাখলো শব্দ করে। তড়িঘড়ি করে বসল রূপন্তীর পাশে। অস্থির চিত্তে শুধালো, তোমাকে এসব করতে হবে না। আমি করছি। ভাঙা কাচে হাত কাটতে পারে তোমার? আপনারও তো ভাঙা কাচে হাত কেটে যেতে পারে। রূপন্তীর তৎক্ষণাৎ জবাব। বিনিময়ে হাসল ইমাদ। মৃদু স্বরে বলল, আমার হাত কাটলেও সমস্যা নেই, পুরুষ মানুষ। তবে তোমার হাত কাটলে বেজায় সমস্যা। রূপন্তী ভ্রু কুঁচকাল। ললাটে ভাঁজ ফেলে বলল, কি সমস্যা? ও তুমি বুঝবে না। তুমি বরং যাও আরেক কাপ চা নিয়ে এসো। আমি ততক্ষণে এখানটা পরিষ্কার করে দিচ্ছি। মেয়েটা আর কথা বাড়ালো না। উঠে গেল রান্নাঘরের পানে। বিভান এতক্ষণ কান পেতে শুনছিল ইমাদ আর রূপন্তীর কথোপকথন। মেজাজ বিগড়ালো চরম পর্যায়ে। হাতের চা আর মুখে দেওয়ার ইচ্ছে হলো না কোনোভাবেই। চায়ের কাপটা ঠাস করে সে রাখল টেবিলে। বিড়বিড়িয়ে বলল, আদিক্ষেতা। থাপড়ে এক একটাকে সোজা করে দিতে ইচ্ছে হচ্ছে। ইমাদ শুনল না বিভানের বাড়বিড়িয়ে বলা বাক্যটা। তবে কাপ রাখার শব্দে হকচকিয়ে উঠল। ভ্রু কুঁচকে বলল, এখন ওই কাপটাও ভাঙবি নাকি? বিভানের ক্রোধ যেন বাড়ল আরো এক ধাপ। টেবিলের উপর থেকে একটু আগে নিজের রাখা কাপটা হাতে নিল সে। ঠাস করে ফেলে দিল মেঝেতে। মুহূর্তেই ঝনঝন করে ধ্বনি তুলে ভেঙে গেল এ কাপটাও। চমকালো ইমাদ, জ্যাক এবং এলিনা তিনজনই। ইমাদ কিছুটা অবাক স্বরেই বলল, এটা কি করলি তুই? কাপটা ভাঙলি কেন? আমার কাপ, আমার ইচ্ছা। তুই পরিষ্কার করার কাজ পরিষ্কার কর। আমি পারবো না। তুই ভেঙেছিস কেন? তুই পরিষ্কার কর। বিভান ছোট ছোট চোখ করে তাকালো ইমাদের পানে। কিছুটা রুক্ষ স্বরে বলল, আগের কাপটাও তো আমার ভাঙা। তাহলে সেটা পরিষ্কার করছিস কেন? সর ওখান থেকে। রূপন্তীকে ডাকছি আমি। ওই পরিষ্কার করবে। রূপন্তীর কথা শুনে একটু দমল ইমাদ। বিভানের পানে একবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আবার লেগে গেল কাঁচ পরিষ্কার করতে। ইমাদ এবং বিভানের কথাকথন শুনতে শুনতেই হাতে ধরে রাখা চায়ের কাপে চুমুক বসালো এলিনা। অমনি অসাবধানতাবশত গরম চায়ে ছ্যাঁকা লাগলো তার জিহ্বায়। দ্রুত কাপটা দূরে সরিয়ে নিল সে। কণ্ঠ গলিয়ে ধ্বনি তুলল, আহা! জ্যাক হকচকালো। দ্রুত সে নিজের হাতের কাপটা টেবিলে রেখে ফিরে তাকালো এলিনার পানে। ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে? এলিনা মুখ থেকে জোরে জোরে বায়ু বের করতে করতে বলল, গরম চায়ে মুখ পুড়েছে।
জ্যাক ব্যতিব্যস্ত হল। দ্রুত টেবিল থেকে পানির গ্লাস তুলে বাড়িয়ে দিল এলিনার পানে। অতঃপর বলল, একটু পানি খেয়ে নাও, মুখ ঠান্ডা হবে। এলিনা দ্রুত পানির গ্লাস হাতে নিল। ঢকঢক করে গিলতে শুরু করল পানি। এর মধ্যে রূপন্তীও রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে ফিরে এলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, চলুন এবার সবাই একসাথে চা শেষ করা যাক। বিভান বাদে বাকি সবাই আবারও চা পানে মন দিল। গরম চায়ে মুখ পুড়িয়ে ঠান্ডা পানি খাওয়ায় এলিনার জিহ্বার ছাল ইতোমধ্যে হাওয়া। তবুও সে সকলের সাথে যোগ দিয়ে নিজের বাকি চাটুকু শেষ করল। এরপরে সবাই হাত লাগালো ইমাদ, জ্যাক আর এলিনার হাতে করে নিয়ে আসা খাবারে। সেখানে একটা চকলেটের প্যাকেটও ছিল। রূপন্তী খুশি হলো। চকলেটের প্যাকেটটা খুলে মুখে পুরল খানিকটা চকলেট। অতঃপর ভেঙে ভেঙে একে একে সকলকে ভাগ দিল। সবাইকে দিয়ে বিভানের নিকটে যেতেই ইমাদ বলল, ও মিষ্টি জিনিস তেমন খায় না, ওর ভাগেটা আমাকে দাও। রূপন্তী ওষ্ঠ বাঁকালো। বিড়বিড়িয়ে বলল, তা খাবে কেন? মিষ্টি জিনিস খেলে তো মুখ থেকে মিষ্টি ঝরবে। এ বেটা তো খাবে করলা নয়তো নিমপাতা, যাতে মিনিটে মিনিটে মুখ থেকে তেতর ফোয়ারা বইয়ে দিতে পারে। রূপন্তী বিভানের পানে বাড়িয়ে রাখা চকলেটের টুকরোটা সরিয়ে নিতে উদ্যত হল। অমনি বিভান ছো মেরে নিয়ে নিল চকলেটের টুকরোটা। দ্রুততার সাথে তা পুরে নিল নিজের মুখে। জ্যাক এবং ইমাদ অবাক হলো বেজায়। যে ছেলে চকলেট থেকে 2 হাত দূরে থাকে সর্বদা, সে আজ ছো মেরে চকলেট মুখে পুরল। ইমাদ অবাক সুরেই বলল, তুই না মিষ্টি জাতীয় জিনিস অর্থাৎ চকলেট খাস না? বিভান থমথমে মুখশ্রীতে জবাব দিল, মাঝে মাঝে খাই। ইমাদের কপালে ভাঁজ পড়ল। আজ ছেলেটা কেমন অদ্ভুত আচরণ করছে। জ্বর এলো না তো আবার? ইমাদ হাত উচালো। বিভানের কপালের পানে হাতটা বাড়িয়ে বলল, তুই ঠিক আছিস তো? আবার জ্বর টর আসেনি তো? বিভান দ্রুত নিজের মাথাটা সরিয়ে নিল দূরে। কপাল কুঁচকে বলল, আমি ঠিক আছি। তোর হাত দূরে সরা। ইমাদ হাত দূরে সরিয়ে নিল। বাহু ঝাঁকিয়ে বলল, ঠিক থাকলেই ভালো। আমি তো ভাবলাম জ্বরের ঘোরে ভুলভাল কাজ করছিস। বিভান উত্তর দিল না। বাকিরাও আর খোঁচালো না তাকে। খুব বেশি হই হুল্লোড় না করলেও নিজেদের সাথে আনা খাবারগুলো সকলে পেটে পুরল হাসি তামাশার সাথে। তাদের এই কর্মকে সচরাচর প্রচলিত পার্টির কাতারে না ফেলা গেলেও খাবার পার্টির কাতারে ফেলা যায়। সকলের খাওয়া দাওয়া শেষে অবশিষ্ট খাবারের প্যাকেট, পলিথিন, ক্যানে ভরে উঠল বসার কক্ষটা। সেগুলো সবাই হাতে হাতে পরিষ্কার করল। এবার এলো যাবার পালা। জ্যাক এবং এলিনা হাসিমুখেই বিদায় নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে, কিন্তু ইমাদ গেল না। গাছাড়া ভাবে সে বসে রইল সোফায়। বিভান ভ্রু কুঁচকালো। গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, তুই যাচ্ছিস না কেন? আমি আজ যাব না। থাকবো তোর বাড়িতে। কেন, আমার বাড়িতে কি তোর? ইমাদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। 2 হাত তুলে হাই তুলতে তুলতে বলল, এমনি যেতে ইচ্ছে হচ্ছে না। শরীর ক্লান্ত। তোর ক্লান্ত শরীর নিয়ে তুই নিজের বাড়িতে যা। আমার বাড়িতে তোর থাকার জায়গা হবে না আজ। ইমাদ চোখে মুখে বিষণ্ণভাব ফুটিয়ে তুলল, সাথে সাথে কাঁদো কাঁদো হয়ে বলল, তুই এতটা পাষাণ হতে পারলি বিভান? আমি তোর ভাই লাগি ভাই। ভাইয়ের শরীর ক্লান্ত কোথায় তুই আরো নিজে থেকে বলবি এই শরীর নিয়ে বাড়ি ফিরে যাওয়ার দরকার নেই। তা না আরো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস। পরপর ইমাদ তাকালো রূপন্তীর পানে। আবার বলল, কি রূপন্তী, আমি ঠিক বলেছি না? রূপন্তী অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। সে নিজেই তো আশ্রিত এ বাড়িতে। সে আবার কি বলবে? আবার কিছু না বললেও খারাপ দেখায়। মেয়েটা ঢোক গিলল। মুখে কিছু না বলে উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় জানালো ইমাদের কথায়। বিভানের ক্রোধ বাড়ল সাথে সাথে। আগেই থেকেই ক্রোধে পরিপূর্ণ ছিল হৃদয়। এখন সে ক্রোধে যোগ হলো নতুন মাত্রা। সর্পের ন্যায় ফোঁস ফোঁস ধ্বনি তুলল কণ্ঠে। দাঁতে দাঁত চেপে বলল, শুধুমাত্র এ বাড়িতে কেন? আমার মাথায় উঠে থাক সমস্যা কি? কথাটা বলে আর এক মুহূর্তও সে দাঁড়ালো না বসার কক্ষে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই গটগট করে চলে গেল নিজ কক্ষে। ইমাদ খুশি হলো। হাসি হাসি মুখে সে রূপন্তীকে বলল, ধন্যবাদ। রাত্রি গভীর। চারদিকে জন্মানবের সারা শব্দ নেই কোনো। দিনের আলোয় ব্যস্তময় শহরটা যেন এই মুহূর্তে ডুব দিয়েছে নিস্তব্ধতায়।
এই নিস্তব্ধতাকে ঠেলেই এই গভীর রাত অবধি নিজের জামাকাপড় বইখাতা গুছাচ্ছিল রূপন্তী। কাল বাদে পরশু বা তার পরের দিন হোস্টেলে উঠবে সে। সুতরাং এখনই সবটা গুছগাছ করতে হবে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছাতে গুছাতে হঠাৎ পানির পিপাসা লাগলো রূপন্তীর। বিছানার পাশে টেবিলটার পানে তাকিয়ে দেখল জগটা খালি। এক ফোঁটা পানিও অবশিষ্ট নেই জগে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে জগটা হাতে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। রান্নাঘর থেকে জগে পানি ভরে আবার কক্ষের পানে পা বাড়াতেই হুট করে সম্মুখে পড়ল কেউ। হকচকিয়ে উঠল মেয়েটা। বুকের ভিতরটা যেন ধরফর করে উঠল। এই মাঝ রাতে আবার কে এখানে? রাতে রূপন্তীর কক্ষে হানা দেওয়া সেই লোক নয় তো? মেয়েটার হৃদয় ভীত হল। দ্রুত মোবাইলে জ্বলতে থাকা আলোটা নিক্ষেপ করল সম্মুখে। দেখা পেল ইমাদকে। ঘুম ঘুম ফোলা ফোলা চোখ মুখ নিয়ে তাকিয়ে রয়েছে তার পানেই। রূপন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলল। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আপনি এত রাতে এখানে? পানি খেতে এসেছিলাম। তুমি এখানে? রূপন্তী হাতের জগ দেখালো। হেসে বলল, আমি পানি খেতে এবং নিতে এসেছিলাম। তখনই লাইব্রেরি থেকে বেরিয়ে এলো বিভান। অস্থির লাগছিল, ঘুম আসছিল না, তাই লাইব্রেরিতে গিয়েছিল বই পড়ে একটু সময় অতিবাহিত করার তাগিদে। কিন্তু সেখান থেকে বেরিয়েই এত রাতে যে এমন একটা দৃশ্য দেখবে কল্পনা করতে পারেনি। বিভান দূর থেকে স্পষ্ট রূপে শুনতে পায়নি ইমাদ এবং রূপন্তীর কথাকথন। তবে এত রাতে দুইজনকে সাথে দেখে বুকের ভিতরটা যেন হু হু করে উঠল। মনে হলো কেউ বড় বড় নখযুক্ত হাত দ্বারা খামচে ধরেছে তার বুকের ভিতরের ছোট্ট মাংসপিণ্ডটা। বিভান হাঁসফাঁস করল। পিছন মুড়ে আবার ছুটে গেল লাইব্রেরি কক্ষে। রূপন্তী আর ইমাদকে একসাথে দেখে যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে তার। ক্রোধের তুলনায় হারানোর ভয় হচ্ছে বেশি। বক্ষস্থল জুড়ে নিদারুণ ব্যথায় ছেয়ে গেছে। এমন কেন হচ্ছে? তবে কি সত্যিই বিভান ভালোবাসে রূপন্তীকে? ছেলেটা এ পর্যায়ে এসে বুঝল সে রূপন্তীকে ভালোবাসে। তাও অল্প স্বল্প ভালোবাসা নয়, উন্মাদের ন্যায় ভালোবাসা। বিভান নিজের মনের কথা সবটা বুঝতে পারলেও মানতে চাইল না। শত্রুর মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক কিভাবে সম্ভব? যেখানে সালাম হোসেনকে দেখলেই নিজের বাবা মায়ের মৃতদেহের কথা স্মরণে আসে, সেখানে তার মেয়েকে ভালোবাসতে কিভাবে পারল? শেষ পর্যন্ত নিজের বাবা মায়ের হত্যাকারীর মেয়েকে ভালোবাসল বিভান। এবার নিজের উপর নিজের ক্রোধ জন্মালো। ধিক্কার জানালো নিজেকে নিজে। তবে এভাবে হলে তো চলবে না। যেভাবেই হোক ওই মেয়েটাকে তার ভুলতে হবে। জীবন থেকে উপরে ফেলতে হবে। এর জন্য সর্বপ্রথম করণীয় রূপন্তীর থেকে দূরে থাকা। মেয়েটার সাথে দূরত্ব বাড়ালে, কথা না বললে, না দেখা হলে হয়তো ধীরে ধীরে ভুলে যেতে পারবে। হৃদয়ের অনুভূতিরাও মরে যাবে একটু একটু করে। সময় গতিশীল। সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে গোটা একটা দিন। এক বাড়িতে থাকলেও এর মধ্যে বিভান এবং রূপন্তীর দেখা সাক্ষাৎ হয়নি মোটেই। বিভান এড়িয়ে চলছিল মেয়েটাকে আর মেয়েটাও একটু দূরে দূরেই থেকেছে। কিন্তু এখন তো আর দূরে থাকলে চলবে না। আজ রূপন্তী হোস্টেলে উঠবে। যাওয়ার পূর্বে অন্তত বিভানকে তার বলে যাওয়া উচিত। এতদিন এক বাড়িতে ছিল, এখন সে বাড়ি ছেড়ে দিচ্ছে। অবশ্যই এ বিষয়ে বাড়ির মালিকের থেকে বিদায় নেওয়া আবশ্যক। রূপন্তী নিজের লাগেজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। এদিক ওদিক তাকিয়ে খুঁজল বিভানকে। না, বাইরে কোথাও নেই লোকটা। হয়তো নিজ কক্ষে ঘাপটি মেরে রয়েছে। এছাড়া এত সকালে আর যাবেও বা কোথায়? রূপন্তী এগিয়ে গেল বিভানের কক্ষের পানে। হাত উঁচিয়ে ধাক্কা দিল বন্ধ দরজায়। প্রথমবারে দরজা খুলল না। মেয়েটা একটু সময় নিয়ে আবারও ধাক্কা দিল। অমনি খুলে গেল দরজাটা। সম্মুখে প্রকট হলো বিভান। সদ্য গোসল সেরেছে বোধহয় ছেলেটা। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ফর্সা কপাল জুড়ে। শরীরে জড়ানো ঢিলেঢালা টি-শার্টটারও মাঝে মাঝে কিছু অংশ ভেজা। গলায় মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু পানি স্পষ্ট। কিঞ্চিত সময়ের জন্য থমকে গেল রূপন্তী। দিন দুনিয়া ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিভানের পানে। ছেলেটা এই সকাল সকাল তাও লাগেজ হাতে নিয়ে রূপন্তীকে নিজ কক্ষের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো বেশ। কপালে ভাঁজ ফেলে শুধালো, কি সমস্যা? কোথায় যাচ্ছ? রূপন্তীর ঘোর কাটল। ভিতরে ভিতরে কিছুটা লজ্জা পেল মেয়েটা।
ঈশ্বর একজন মেয়ে হয়ে কেমন হ্যামলার মতো সে এতক্ষণ তাকিয়ে ছিল বিভানের পানে। লজ্জা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দিল, আমি চলে যাচ্ছি। বিভানের কপালের ভাঁজ গাঢ় হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? এর মধ্যেই এদেশে পড়াশোনার স্বপ্ন শেষ? দেশে ফিরে যাওয়ার পায়তারা করছো নাকি? না। আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হোস্টেলে সিট পেয়েছি। এখন থেকে সেখানেই থাকবো আমি। বিভান চমকালো। রূপন্তী এ বাড়ি ছেড়ে দিবে? হ্যাঁ, গতরাতেও ছেলেটা ভেবেছে তাকে এই মেয়ের থেকে দূরে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে এসে মেয়েটার দূরে যাওয়ার কথা শুনে যেন হৃদয় জ্বলে উঠল। অস্থিরতায় ছেয়ে গেল তার মন প্রাণ। বিভান চেয়েছিল রূপন্তীর থেকে দূরে থাকতে, তাই বলে মেয়েটা এ বাড়ি ছেড়ে চলে যাবে এমনটা চায়নি। তাছাড়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রয়োজনই বা কি? থাক না এ বাড়িতে মেয়েটা। তাদের দেখা সাক্ষাৎ না হোক, তবুও পাশাপাশি থেকে যাক। বিভান জোরে একটা নিঃশ্বাস নিল। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, সকাল সকাল ঝামেলা না করে নিজের রুমে ফিরে যাও। রূপন্তী ভ্রু কুঁচকালো। কপালে ভাঁজ ফেলে বলল, আমি এ বাড়ি ছেড়ে হোস্টেলে উঠব আজ। এখানে ঝামেলার কি আছে? বিভান এবার নিজ কক্ষ থেকে পুরোপুরি বেরিয়ে এলো বাইরে। কক্ষের দরজাটা একটু চাপিয়ে দিয়ে বলল, এখানে তো থাকো আমার আশ্রয়। খাওয়া পোড়াটাও অনেকটা আমার দান। তা হোস্টেলে উঠে সব দিক চালাবে কিভাবে একবার ভেবে দেখেছ? সেসব ব্যবস্থা হয়ে গেছে। পার্ট টাইম জব নিয়েছি আমি। এখন আর আপনার খাওয়া পড়া বা দানের কোনো প্রয়োজন নেই। রূপন্তীর থমথমে কণ্ঠস্বর। ভ্রু কুঁচকালো বিভান। তার অগোচরে তবে মেয়েটা আগেই সবকিছু ঠিক করে রেখেছে। এখন এসেছে শুধুমাত্র বিদায় নিতে। বিভানের হৃদয়ে ক্রোধের সঞ্চার ঘটল। মেয়েটা তারই বাড়িতে থেকে তারই খেয়ে পড়ে এভাবে তাকে উপেক্ষা করল। গোপনে গোপনে নিজের থাকার স্থান ঠিক করল, চাকরি জোগাড় করল, অথচ তাকে কিছুই জানালো না। কিছুটা রুক্ষ কণ্ঠেই বিভান বলল, তোমার এ বাড়ি থেকে কোথাও যাওয়া হচ্ছে না। যাও, রুমে যাও। আমি আপনার কাছে অনুমতি নিতে আসিনি। এসেছি নিজের সিদ্ধান্ত জানাতে, বিদায় জানাতে। সুতরাং আপনি বলবেন আর আমি সুরসুর করে রুমে চলে যাব, এটা ভাবাও আপনার বোকামি। বিভান কটমট করল। দাঁতে দাঁত চেপে বলল, তুমি হয়তো অনুমতি নিতে আসনি। তবে আমার অনুমতি ব্যতীত এ বাড়ির বাহিরে পা রাখার দুঃসাহস তুমি করো না মেয়ে। তবে ফল কিন্তু মোটেই ভালো হবে না। রূপন্তীর দৃষ্টি তীক্ষ্ণ হল। ভারী কণ্ঠে সে বলল, কোন অধিকারে আপনি এসব কথা বলছেন? আপনি আমার কে, বা আমার জীবনে আপনার অধিকার কি যে আপনার থেকে অনুমতি নিয়ে আমার সব কাজ করতে হবে? থামল রূপন্তী। আবার বলল, তাছাড়া আপনি তো চাননি আমি এ বাড়িতে থাকি। প্রথম দিন রাতের আধারে বের করে দিলেন এ বাড়ি থেকে। তারপর আবার ফিরিয়ে এনে অপমানের উপর অপমান। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শুনে তো আপনার আরো খুশি হওয়ার কথা। তা নয়, বাধা দিচ্ছেন। রূপন্তীর এতগুলো কথার কোনোটাই যেন শুনতে পায়নি বিভান। শুধুমাত্র তার কর্ণের নিকট ঝংকার তুলে যাচ্ছে অধিকার শব্দটা। সত্যিই তো তার কি অধিকার রয়েছে রূপন্তীর জীবনে? তারা দুজন সম্পূর্ণ আলাদা সত্তার দুটো মানুষ। একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরে থাক, সামান্য ভালো সম্পর্কটুকু নেই। তবে সে কোন অধিকারে মেয়েটাকে নিয়ে কথা বলবে? তারপর এতদিনে বাড়িতে ছিল বলে যতটুকুই অধিকার খাটাতে পেরেছে, জোরপূর্বক নিজের মতামত মেয়েটার উপরে চাপিয়ে দিতে পেরেছে, এখন তো তাও পারবে না। বিভানের হৃদয়ে অস্থিরতা বাড়ল। সে যে করেই হোক আটকাতে চাইল রূপন্তীকে। তবে বিবেক তাকে বাধা দিল। তাকে জানান দিয়ে বিবেক বলল, কেন রূপন্তীকে সে আটকাবে? শত্রুর মেয়েকে আটকে তার লাভ কি? তাছাড়া ধীরে ধীরে মেয়েটার প্রতি বিভানের অনুভূতি প্রগাঢ় রূপ ধারণ করছে। এ অনুভূতি থেকে বাঁচতে হলে বিভানের দূরে সরতে হবে ওই মেয়েটির থেকে। সেখানে যখন মেয়েটি নিজে থেকেই চলে যেতে চাইছে, তখন তাকে আর আটকানো উচিত নয়। চলে যেতে দেওয়া উচিত। বিভান শুনল নিজের বিবেকের কথা। অবশ্য মনুষ্য জাতির এ ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রচলন বোধ হয় সৃষ্টির জন্মলগ্ন থেকে। যখন তাদের বিবেকের কথা শোনা উচিত তখন তারা আবেগে গা ভাসায়। আর যখন তাদের আবেগের কথা শোনা উচিত তখন তারা বিবেককে প্রাধান্য দেয়। এই যেমন আজ আবেগের কথা শুনে রূপন্তীকে এ বাড়িতেই আটকে দেওয়া উচিত কার্য হলেও বিভান শুনল বিবেকের কথা। ছোট্ট করে বলল,
শুভকামনা রইল তোমার জন্য। ব্যাস এইটুকু বলে আর 1 সেকেন্ডও ওই স্থানে দাঁড়ালো না বিভান। পা চালিয়ে আবারও ঢুকে গেল নিজ কক্ষে। অল্প শব্দে আটকে দিল দরজাটা। রূপন্তী তাকালো একবার বন্ধ দরজাটার পানে। অতঃপর টপ্ত একটা নিঃশ্বাস ফেলে লাগেজ হাতে হাঁটা লাগালো বাইরের দিকে। বাড়ির বাইরে আসতেই দেখা মিলল ইমাদের। গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। রূপন্তীকে দেখেই ছেলেটা এগিয়ে এলো তার পানে। হাসি মুখে বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো। আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। রূপন্তীও হাসল বিনিময়ে। নম্রভাবে বলল, আপনি না আসলেও চলতো। কলেজ তো এখান থেকে কাছেই। আর তাছাড়া আমারও খুব বেশি মালামাল না। এই কয়টা জামাকাপড় আর বইখানা। এটুকু আমি একাই নিয়ে যেতে পারতাম। ইমাদ রূপন্তীর হাত থেকে তার লাগেজটা নিয়ে নিল। সেটা গাড়িতে ভরতে ভরতে বলল, সুন্দরী নারীদের সাহায্য করতেও একটা আলাদা শান্তি আছে। সেই শান্তি খুঁজতেই আমি ছুটে ছুটে তোমার নিকট এসেছি। ফ্লার্ট করছেন ইমাদ ভাই। তবে আমি বলে রাখি আপনার ফ্লার্টিং স্কিল মোটেও ভালো নয়। আরও চর্চার প্রয়োজন। রূপন্তী হেসে হেসেই বলল কথাগুলো। ইমাদও যোগ দিল তার সাথে। ওষ্ঠ প্রসারিত করে বলল, তোমার সাথে থেকে থেকে শিখে নেব। আমার ফ্লার্টিং স্কিলটা এই মুহূর্তে উন্নত করা একান্ত জরুরি, নয়তো সারা জীবন আইবুড়োই থেকে যেতে হবে। পরপর থামল ইমাদ। মাঝপথেই নিজেদের এই কথোপকথনের ইতি টেনে বলল, এসব কথা না হয় পরে বলবো। এখন আমাদের যাওয়া উচিত। নয়তো ওদিকে দেরি হয়ে যাবে। তাছাড়া হোস্টেলে উঠে তোমারও তো একটা গুছগাছের ব্যাপার আছে। রূপন্তীও সায় জানালো ইমাদের কথায়। শেষবার একবার ফিরে তাকালো বিভানের বাড়িটার পানে। এই কদিনে লোকটা যতটাই তাকে অপমান অপদস্থ করুক না কেন, বাড়িটার প্রতি কেমন একটা মায়া পড়ে গিয়েছিল তার। বিভান যেমনই হোক, টাইগার, হ্যারি এবং এরিক ভালো ছিল। তাকে সাহায্য করেছে বেশ। রূপন্তীর হঠাৎ স্মরণে এলো টাইগারের কথা। সবার কাছ থেকে বিদায় নেওয়া হলেও ওই কুকুর ছানাটার থেকে বিদায় নেওয়া হয়নি তার। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় টাইগারকে চোখেও পড়েনি রূপন্তীর। বেচারা হয়তো ঘুমাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। উঠে বসালো গাড়িতে। রূপন্তী গাড়িতে বসতেই ইমাদ গাড়ি স্টার্ট করল। মুহূর্তেই সাই সাই করে গাড়িটা ছুটল হোস্টেলের পানে। শুধু অস্থিরতা, এক বুক যাতনা নিয়ে বাড়িতেই পড়ে রইল বিভান। রূপন্তী বাড়ির পানে তাকালেও বাড়ির উপরের দিকে তাকায়নি। তাকালে হয়তো চোখে পড়তো বারান্দায় দাঁড়ালো বিভানকে, হাতে তার জ্বলজ্বল করছে একটা জ্বলন্ত সিগারেট। হৃদয়ের অবস্থা নাজুক। যতক্ষণ রূপন্তীদের গাড়িটা দেখা গেল ততক্ষণ সে চেয়ে রইল সেদিকে। অতঃপর পিছন ঘুরল, শরীরটা এলিয়ে দিল বারান্দার রেলিংয়ের সাথে। হাত উঁচিয়ে সিগারেটে শুক টান দিল। ধোঁয়া উড়াতে উড়াতে গুনগুনিয়ে উঠল। এই পর্যন্ত গিয়ে আবারও সিগারেটে একটা টান বসালো বিভান। ইমাদ সবটা জানত। সবটা দেখে যতদূর বুঝল, এই হোস্টেলে ওঠায় সে সাহায্য করেছে রূপন্তীকে। অথচ এসবের কিছুই বিভানকে জানালো না সে। তার অগোচরে ঘটালো সবটা। বাবা মা হারানোর পর রাগে, দুঃখে, অভিমানে এদেশে পাড়ি জমিয়েছিল বিভান। সে থেকেই ইমাদের সাথে থাকা তার, একসাথে বেড়ে ওঠা বন্ধুত্ব। সেই বন্ধুও আজকাল কথা লুকাতে শিখে গেছে। তাকে না জানিয়ে তার বাড়ি থেকেই কাউকে বের করে নিয়ে যাচ্ছে সুনিপুণভাবে। তবে কি তাদের বন্ধুত্বে খাদ ছিল? খাদ ছিল তাদের ভালোবাসায়, বিশ্বাসে। বিভান তাচ্ছিল্যের হাসি হাসল। ধোঁয়া উড়াতে উড়াতে বলল, পুরো দুনিয়া যেখানে আমারে ঘৃণা করতে ব্যস্ত, সেখানে কেউ ভালোবাসবে, বিশ্বাস করবে কেমনে? রূপন্তী হোস্টেলে উঠল। 5 তলা বিশাল এক ভবনে তার হোস্টেল। সচরাচর স্কুল কলেজের হোস্টেলে গুলোতে এক এক রুমে 3-4 জনের জন্য সিট বরাদ্দ থাকলেও এখানে এক এক জনের জন্য এক একটা রুম নির্ধারিত করা। যদিও এখানকার রুমগুলো ভীষণ ছোট এবং সরু। একটা বিছানা, একটা টেবিল আর একটা আলমারি পাতলে আর জায়গা থাকে না। তবুও একজনের জন্য আলাদা আলাদা এক এক রুম হয়ে ভালোই হয়েছে। যে যার ইচ্ছে স্বাধীন মতো নিজের রুমে থাকতে পারে। একজন শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীর কর্মে হস্তক্ষেপ করতে দেখা যায় না। যে যার মতো সারা দিন রাতও পড়াশোনা করতে পারে। কেউ বিরক্ত করে না। রূপন্তীর রুমটা পড়ল এই 5 তলা ভবনেরই 3 তলায়। মেয়েটা ইমাদকে বারণ করা সত্ত্বেও সে হোস্টেলে দায়িত্বরত কর্মীর থেকে অনুমতি সাপেক্ষে রূপন্তীর ব্যাগ লাগেজ নিয়ে এলো 3 তলায়।
একদম মেয়েটার কক্ষে তার সকল জিনিসপত্র দিয়ে তবেই বিদায় নিল। ইমাদ চলে যেতেই রূপন্তীর সম্মুখের কক্ষ থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। এতক্ষণ সে নিজ কক্ষ থেকে উকিঝুঁকি মেরে দেখছিল ইমাদ এবং রূপন্তীকে। মেয়েটা এগিয়ে এসে রূপন্তীর রুমের চাপানো দরজাটা গলিয়ে ভিতরে উকি দিল। হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধালো, তুমি বাঙালি? রূপন্তী নিজের লাগেজ খুলছিল। হঠাৎ কারো কণ্ঠ কর্ণে সেদিকে ফিরে তাকালো। দেখা পেল অল্প বয়সী এক তরুণীরা। চোখে মুখে তার বাঙালি ছাপ। রূপন্তী সৌজন্য সূচক হাসল। মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তুমিও বুঝি বাঙালি? মেয়েটা এবার দরজাটা খুলে পুরোপুরিভাবে ঢুকলো কক্ষের ভিতরে। রূপন্তীর পানে এগিয়ে এসে বলল, Huma. নাম কি তোমার? রূপন্তী। আর তোমার? Dola. দোলা নামক মেয়েটা নিজে থেকে এসেই রূপন্তীর হাতে হাতে সাহায্য শুরু করলো। তার সাথে গুছিয়ে দিতে শুরু করলো কক্ষটা। রূপন্তীও বারণ করল না। এতে তো তারই লাভ হচ্ছে। অল্পতে কক্ষটা গুছিয়ে ফেলা যাবে। দোলা রূপন্তীর হাতে হাতে কাজ করতে করতেই এক পর্যায়ে শুধালো, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। দোলা অস্কুস শুরু করলো। ইতস্তত করে বলল, ইমাদ ভাই কি হয় তোমার? রূপন্তী চিন্তায় পড়ল। সত্যিই তো ইমাদ কি হয় তার? ইমাদের মৃত ফুফুর বাড়ির ড্রিভারের মেয়ে সে। এদেশে এসে বিপদে পড়ে সাহায্য চেয়েছে, সাহায্য করেছে। কোনো সম্পর্ক নেই তো তার সাথে। আবার সম্পর্কহীনা কেউ না, উনি আমার এ বাক্যটা বলতেও কেমন একটা খারাপ লাগা কাজ করছে। হাজার হলেও লোকটা তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। নয়তো এ দেশে এসে বেশিরভাগ মানুষের কাছ থেকেই সে শুধুমাত্র অপমানই কুড়িয়েছে। রূপন্তী কিছুটা সময় নিয়ে ভাবল। অতঃপর বলল, বন্ধু হয় উনি আমার। কিন্তু উনি তো আমাদের সিনিয়র। বন্ধু কিভাবে হলো? রূপন্তী হাসল। দোলার পানে তাকিয়ে বলল, বন্ধুত্ব কি ছোট বড়, সিনিয়র জুনিয়র দেখে হয় নাকি? মতের মিল থাকলে, একে অপরের জন্য উপকারী মনোভাব থাকলে, একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করলে সকল বয়সের মানুষদের সাথেই আমাদের বন্ধুত্ব হতে পারে। শুধু কি বন্ধুত্ব নাকি অন্য কিছু আছে? দোলা ইতস্তত করে করল প্রশ্নটা। তবে রূপন্তী এ প্রশ্নটা স্বাভাবিকভাবেই নিল। আজকাল আমরা কোনো প্রাপ্ত বয়স্ক নরনারীকে একসাথে দেখলেই মনের ভিতরে বিরূপ ধারণা পোষণ করি। রূপন্তী স্বাভাবিক স্বরেই বলল, শুধুই বন্ধুত্ব, আর কিছু নেই আমাদের মধ্যে। ইমাদ এবং রূপন্তীর মধ্যকার সম্পর্ক শুধুই বন্ধুত্ব, কথাটা শুনে বোধহয় খুশি হলো দলা। আর কোনো প্রশ্ন করল না সে। নিজ মনে কাজ করতে শুরু করল রূপন্তীর হাতে হাতে। রূপন্তী এ বাড়ি ছেড়ে গিয়েছে এখনো ঘন্টা 2 অতিবাহিত হয়নি। এর মধ্যেই অস্থির হয়ে উঠেছে বিভান। হৃদয় উতলা হয়ে উঠেছে মেয়েটার জন্য। এইটুকু সময়েই বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার নিকট। শূন্য শূন্য লাগছে নিজেকে। বারবার মনে হচ্ছে কি যেন নেই তার নিকট। বুকটা খা খা করছে। এভাবে হলে চলবে কিভাবে? এইটুকু সময়েই যদি ব্যাকুল হয়ে উঠতে হয় তবে বাকি জীবন তো পরেই আছে। বিভান নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করল। কিন্তু বরাবরের নাই ব্যর্থ সে। কোনো মতেই নিজেকে দমাতে না পেরে উঠে দাঁড়ালো সে। কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সময় অতিবাহিত হলো কিছুটা। বিভান তাড়াহুড়ো করেই পৌঁছালো কলেজে। ক্যাম্পাসে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলিয়ে খুঁজল রূপন্তীকে। রূপন্তীকে খুঁজে না পেলেও ইমাদ, জ্যাক এবং এলিনাকে খুঁজে পেল স্বল্প সময়ের মধ্যেই। মাঠের মধ্যে ঘাসের উপরে বসে রয়েছে তারা। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ইমাদের উপরে কিছুটা তার খারাপ লাগা থাকলেও তা নিজের মধ্যে গোপন রাখতেই ইচ্ছুক। প্রতিটি সম্পর্কে ভালো লাগা, খারাপ লাগা, ঝগড়া বিবাদ, চড়াই উতরাই থাকে, তাই বলে সে সম্পর্ক ভেঙে দেওয়া বোকামি ব্যতীত আর কিছুই নয়। সম্পর্কে সবসময় সবার কাজ যে পছন্দসই হবে এমনও নয়। ইমাদ যা করেছে হয়তো সে তার স্থান থেকে ঠিক, আর বিভান তার নিজের স্থান থেকে ঠিক। বিভান আর ভাবল না। এগিয়ে গেল ইমাদদের নিকট। নিঃশব্দে বসল তাদের পাশে। ইমাদ, জ্যাক এবং এলিনা চমকালো। পাশ ফিরে তাকে ইমাদ প্রশ্ন করল, তুই কখন এলি? বিভান জবাব দিল না। তাকালো না কারো পানে। সম্পর্ক নষ্ট করার কোনো ইচ্ছে না থাকলেও এই মুহূর্তে এদের সাথে কোনো কথা বলার ইচ্ছেও নেই। এখানে এসে বসেছে শুধুমাত্র রূপন্তীর জন্য। সে বেশ ভালোভাবেই জানে মেয়েটা কলেজে এলে সর্বপ্রথম এদের সাথেই নিকটেই আসবে, ভরপুর আড্ডা জমাবে।
বিভানকে কোনো উত্তর না দিতে দেখে ভ্রু কুঁচকাল ইমাদ। ফের প্রশ্ন করল, চুপ করে আছিস যে, কথা বলছিস না কেন? বিভান নিরুত্তর। সে যেন শুনতে পায়নি কারো কথা। নিজের মতো কাঁধ ব্যাগ ঘেটে একটা বই বের করে আনলো সে। বইয়ের মোলাটের উপরে গোটা গোটা অক্ষরে জ্বলজ্বল করছে, গ্রেট এক্সপেকটেশন, চার্লস ডিকেন্স নামটা। বিভান বইটা খুলল, মনোযোগ দিল বইয়ের ভাঁজের কালো অক্ষরে। কপালে ভাঁজ পড়ল জ্যাক এবং ইমাদের। জ্যাক কিছুটা সন্দিহান স্বরে শুধালো, কথা বলছিস না কেন? কোনো কারণে তুই কি রেগে আছিস আমাদের উপর? এতক্ষণে বিভান মুখ খুলল। বইয়ের ভাঁজে দৃষ্টি রেখেই জবাব দিল, আমি কারো সাথে রাগ করিনি। থামল বিভান। পরপর চোখ তুলে তাকালো ইমাদ এবং জ্যাকের পানে। শীতল কণ্ঠে বলল, তবে অভিমান করেছি। ইমাদের কপালের ভাঁজ গাঢ় হলো। চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, রাগ আর অভিমান কি আলাদা? রাগ যার তার সাথে করা যায়। তার জন্য প্রয়োজন হয় না কোনো সম্পর্কের, কোনো আপনত্বের। রাস্তাঘাটে চলার সময় অপরিচিত কারো সাথে মতের অমিল ঘটলেও আমরা তার উপরে রেগে যেতে দ্বিধাবোধ করি না। আর অভিমানটা তাদের জন্য নয়। অভিমানটা আসে আপনাদের জন্য। আমি তোদের নিজের আপন মানুষ ভাবতাম। স্বল্প কিছু কথা, তবে এই কথার ভার অনেক। ইমাদ এবং জ্যাক দুজনই আবেগী হয়ে পড়ল বিভানের ভাষ্যে। তারা কি করেছে সে সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত। এবং তারা ইতোমধ্যে এও উপলব্ধি করেছে যে বিভানকে না জানিয়ে তারই বাড়ি থেকে রূপন্তীকে বের করে হোস্টেলে উঠানো ঠিক হয়নি। সবটা করার আগে অন্তত পক্ষে বিভানককে একটাবার জানানো উচিত ছিল। কে কোথায় থাকবে না থাকবে তা একমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যেহেতু ইমাদ আর জ্যাক বিষয়টা জেনেছিল, বন্ধু হিসেবে তাদের উচিত ছিল বিভানকে একটাবার সব জানানোর। দুজনের চোখ মুখেই অপরাধীর ভাব ফুটে উঠল। ইমাদ কিছুটা ইতস্তত করে বলল, দেখ ভাই, আমরা বুঝতে পারিনি। আমরা সবটা জানাতে চাইছিলাম তোকে। কিন্তু রূপন্তীই বারণ করল। রূপন্তীর সাথে তোদের পরিচয় কতদিনের আর আমার সাথে কতদিনের? বিভানের শীতল কণ্ঠের প্রশ্ন। অপরাধবোধ জাগল ইমাদ এবং জ্যাকের হৃদয়ে। জ্যাক ওষ্ঠদ্বার ফাঁকা করল। বলতে চাইল কিছু। কিন্তু তার আগেই সেখান উপস্থিত হল রূপন্তী। সাথে তার দোলা নামক মেয়েটা। রূপন্তী ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়েই বলল, আপনারা সবাই এখানে। ক্লাসে যাবেন না। ওই পর্যন্তই বন্ধ হলো ইমাদ, বিভান এবং বিভানের কথোপকথন। এতক্ষণ এদের মধ্যে এলিনা নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার মুখ খুলল। ঠোঁট এলিয়ে বলল, যাব একটু পর। Oha. ঠোঁটগোল করে কথাটা বলল রূপন্তী। দোলার পানে তাকিয়ে তাকে পরিচয় করিয়ে দিল সবার সাথে। বিভান আর চোখে একবার তাকালো রূপন্তীর পানে। একটু সরে নিজের পাশে বসার জায়গা করল মেয়েটার জন্য। কিন্তু রূপন্তী তার পাশে বসল না। সে বসল ইমাদের পাশে আর বিভানের পাশে বসিয়ে দিল দলাকে। হৃদয় ভারী হলো বিভানের। আগুন জ্বলে উঠল যেন বক্ষ জুড়ে। রূপন্তী কেন তাকে উপেক্ষা করে বিভানের পাশেই বসল? কি সম্পর্ক তার ইমাদের সাথে? বিভাগের অগোচরেই রূপন্তী আর ইমাদ জড়িয়ে যায়নি তো ভালোবাসা নামক কোনো সম্পর্কে। সন্ধ্যা গড়িয়েছে। এখনো রাত্রি, গভীর রাতে পদার্পণ না করলেও নিস্তব্ধ হয়ে পড়েছে বিভানের বাড়িটা। অন্ধকারে ঢাকা চারপাশ। বিভান আলো জ্বালায়নি আজ বাড়িতে। অন্ধকারেই বসে রয়েছে চুপচাপ। শান্তি পাচ্ছে না কোথাও। এক ছুটে চলে যেতে ইচ্ছে হচ্ছে রূপন্তীর নিকট। আবার পরক্ষণেই সালাম হোসেনের কথা স্মরণে আসতে মন বিষিয়ে উঠছে। এমন কেন হলো তার সাথে? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল? শেষ পর্যন্ত কেন ওই শত্রুর মেয়ের মায়াতেই আবদ্ধ হলো সে? বিভান যে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দূরে থাকতে পারছে না। এত যন্ত্রণা আর যে সহ্য হচ্ছে না। কোথায় যাবে বিভান? কি করবে? কি সিদ্ধান্ত নিবে ভেবে পাচ্ছে না। ছেলেটার ভাবনার মধ্যেই অন্ধকারে তার নিকট ছুটে গেল টাইগার। লেজ নাড়াতে নাড়াতে চাটল বিভানের পা। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার বক্ষ চিরে। কোলে তুলে নিল সে টাইগারকে। প্রশ্ন করল, রূপের কাছে যাবি? নিজে বলে নিজেই চমকালো বিভান। রূপন্তী থেকে রূপ। সম্পর্ক নেই, দেখা সাক্ষাৎ নেই, অথচ একটা নামও দিয়ে দিল মেয়েটাকে। তবে নামটা সুন্দর। রূপন্তীর তুলনায় এই নামটাই ভালো লাগলো বিভানের নিকট। Caleb. গল্প ফ্লেকাচো। কলমে সাদিয়া শওকত বাবলি। তৃতীয় পর্ব।